আমরা শুরু করি। তোমরা কয়জন আসছো আজকে? 34। ওকে। ক্যাটারেক্ট থেকে আমরা আজকে আলোচনা করি। ক্যাটারেক্ট জিনিসটা কি? একটা হলো ডিফাইন এন্ড ক্লাসিফাই ক্যাটারেক্ট। তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের। আমার মনে হয় যে এগুলো তোমরা একটু, তোমাদের যে বইগুলি আছে এগুলোতে একটু পড়লেই হবে। ডিফাইন এন্ড ক্লাসিফাই ক্যাটারেক্ট। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ইমেচিউর অ্যান্ড মেচিউর ক্যাটারেক্ট? ট্রিটমেন্ট অফ কনজেনিটাল ক্যাটারেক্ট। তার মানে এই জিনিসগুলি তোমাদের আলোচনা করতে হবে। ক্যাটারাক্ট মানে হচ্ছে অপাসিটি। অপাসিটি কোথায় বলবা? বলবা যে দুইটা জায়গায়, একটা হলো ক্রিস্টালাইন লেন্সে হবে এন্ড অর ইটস ক্যাপসুল। আমরা আমরা জানি যে লেন্সের উপরে একটা ক্যাপসুল থাকে। সামনের দিক দিয়ে বলা হয় এন্টেরিয়র ক্যাপসুল, পিছনে পোস্টেরিয়র ক্যাপসুল। তার মানে শুধু লেন্স এবং লেন্সের ক্যাপসুল, অথবা লেন্স অথবা ক্যাপসুল, শুধু অনলি ক্যাপসুল অথবা অনলি লেন্স, যে কোনো একটা জায়গায় যদি তোমার কোনো অপাসিটি হয় তাহলে তাকে আমরা ক্যাটারাক্ট বলি। আর এটা ক্লাসিফিকেশনটা বিভিন্নভাবে করা হয়েছে। যে একটা হলো কনজেনিটাল বা ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট, কি কি আছে নামগুলো তোমরা জানবা, জিজ্ঞাসা করবে স্যাররা। ব্লো ডট ক্যাটারাক্ট, লেমিলার ক্যাটারাক্ট, করোনারি ক্যাটারাক্ট, সেন্ট্রাল ওয়ার্ড ড্রপলেট ক্যাটারাক্ট, পোস্টেরিয়র পোলার ক্যাটারাক্ট, সুইচার্ড ক্যাটারাক্ট, এরকম নামগুলো তোমরা বইয়ের মধ্যে আছে, তোমরা একটু দেখে নিবা। একটা হলো কনজেনিটাল ক্যাটারাক্ট, একটা হলো একোয়ার্ড ক্যাটারাক্ট। একোয়ার্ড ক্যাটারাক্টটা আবার কয়েকভাবে ভাগ করা আছে, ক্লাসিফিকেশন করা আছে। যেমন তোমার বেসড অন মেচুরিটি, এটা মেচুরিটির ইমেচিউর, মেচুর, হাইপার মেচুর। হাইপার মেচুরের মধ্যে হচ্ছে মর্গেগনিয়ান, স্ক্লেরোটিক ক্যাটারাক্ট। এটা হলো হাইপার মেচুরের মর্গেগনিয়ান এবং স্ক্লেরোটিক ক্যাটারাক্ট। এটা হলো মেচুরিটি অনুসারে। আর লোকেশন অনুসারে হচ্ছে, যদি কর্টেক্সে হয় কর্টিক্যাল, নিউক্লিয়াসে হয় নিউক্লিয়ার ক্যাটারাক্ট, আবার ক্যাপসুলের সামনে যদি হয় তাহলে পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারাক্ট। তার মানে আমরা এজ রিলেটেড ক্যাটারাক্টটাকে আমরা কয়েক ভাগে ভাগ করছি। একটা হলো বেজ অন বেসড অন মেচুরিটি, আর বেসড অন লোকেশন। তারপর হচ্ছে এই কোয়েশনটা আসতে পারে অনেকেই ধরে, যে ইমেচুর ক্যাটারাক্ট এবং মেচুর ক্যাটারাক্টের মধ্যে মানে পার্থক্যটা কি? ইমেচুর ক্যাটারাক্ট মানে অর্থ হচ্ছে ক্যাটারাক্ট আছে বাট নট নেসেসারি টু মানে সার্জারি। বাট মেচুর ক্যাটারাক্টে অবশ্যই সার্জারি করতে হবে। এখানে ভীষণ রিডিউসড হতে পারে ইমেচুর ক্যাটারাক্টের ক্ষেত্রে বিভিন্ন ডিগ্রিতে, হয়তো দেখা গেল তোমার সিক্স 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 হতে পারে, 6/9 হতে পারে, 6/12 হতে পারে। কিন্তু মেচুর ক্যাটারাক্টে তোমার পিএলপিআর পর্যন্ত চলে আসতে পারে, হ্যান্ড মুভমেন্ট পর্যন্ত চলে আসতে পারে। এটার কালার অফ দ্য লেন্স হতে পারে গ্রিস গ্রিস হোয়াইট, তোমাদের বই আছে সব। আইরিশ শেডোটা এখানে দেখা যাবে, এখানে আইরিশের যে শেডোটা সেটা দেখা যাবে। বাট মেচুর ক্যাটারাক্টে আইরিশ শেডোটা বোঝা যায় না। যদি তোমার ইমেচুর থাকে তাহলে ফান্ডাল গ্লোটা তুমি বুঝতে পারবা। ফান্ডাল গ্লো তুমি যদি লাইট দাও তাহলে তুমি ফান্ডাল গ্লোটা বুঝবা। বাট হোয়াইট ক্যাটারাক্টের ক্ষেত্রে বা মেচুর ক্যাটারাক্টের ক্ষেত্রে তুমি এটা বুঝবা না। তাহলে ইমেচুর ক্যাটারাক্টের ট্রিটমেন্টে কি, আমরা সাধারণত স্পেকটিক্যাল দিয়ে কারেকশন করি, এখানে মানে চশমা দিই। আর মেচুর ক্যাটারাক্টের ক্ষেত্রে মাস্ট সার্জারি। সার্জারি চশমা দিয়ে কোনো ইমপ্রুভ করবে না। আর কনজেনিটাল ক্যাটারাক্টের ট্রিটমেন্ট ধরে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এবং তোমাদের জানা দরকার। যদি তোমার বাইল্যাটারাল ডেন্স ক্যাটারাক্ট হয়, দুই চোখে তার ক্যাটারাক্ট, তুমি যদি তার 4 সপ্তাহ থেকে 10 সপ্তাহের মধ্যে অপারেশন না করো তাহলে তার রেটিনা বা মেকুলা তার কি হবে, ফর্মেশন হবে না। মেকুলা কাজ করবে না। যার ফলে কি হবে, একটা স্টিমুলাস ডিপ্রাইভেশন অ্যামব্লিওপিয়া ডেভেলপ করবে, লেজি হয়ে যাবে। তার স্টিমুলাস ডিপ্রাইভেশন অ্যামব্লিওপিয়া, অনেক বাচ্চা আছে, অনেক মা আসে আমাদের কাছে কাছে যে তার বাচ্চার বয়স যখন ছোট ছিল তখন তার চোখে ছানি ছিল, কিন্তু ছোট থেকে অপারেশন করায় নাই। যার ফলে আমাদের কাছে যখন নিয়ে আসে তখন ব্লাইন্ড। সো বাইল্যাটারাল যদি থাকে, দুই চোখে যদি তার ডেন্স ক্যাটারাক্ট থাকে, তাহলে 4 থেকে 10 সপ্তাহের মধ্যে অবশ্যই তার অপারেশন করতে হবে টু প্রিভেন্ট দ্য ডেভেলপমেন্ট অফ স্টিমুলাস ডিপ্রাইভেশন অফ অ্যামব্লিওপিয়া। এটা স্যাররা ধরে যে কেন আমরা 4 থেকে 10 সপ্তাহের মধ্যে করব, আমরা করব যে স্যার অ্যামব্লিওপিয়া, স্টিমুলাস অ্যামব্লিওপিয়া প্রিভেন্ট করার জন্য। আর বাইল্যাটারাল যদি পার্শিয়াল হয় তাহলে তোমার সার্জারি করার কোনো দরকার নাই, আমরা অবজারভেশনে রাখি। বাইল্যাটারাল ডেন্স হলে আমরা সার্জারি করব, বাইল্যাটারাল পার্শিয়াল হলে আমরা সার্জারি করব না, আমরা অবজারভেশনে রাখবো, কনজারভেটিভ ট্রিটমেন্ট। এখানে দেখো ইউনিল্যাটারাল যদি ডেন্স ক্যাটারাক্ট হয় তাহলে তাকেও 4 থেকে 6 সপ্তাহের মধ্যে তার সার্জারি করে ফেলতে হবে। এবং শুধু সার্জারি করলে হবে না, তাকে অ্যাগ্রেসিভ অ্যান্টি অ্যামব্লিওপিয়া থেরাপি দিতে হবে, পেচিং করতে হয়। আমরা 2 ঘন্টা পর পর তার চোখটাকে বন্ধ রাখি, তার পেচিং করতে হয়। তার মানে অ্যামব্লিওপিয়া থেরাপি দিতে হবে। যদি ইউনিল্যাটারাল হয়, একটা চোখ ভালো আর একটা চোখে তার ক্যাটারাক্ট আছে, তাহলে যে চোখে ক্যাটারাক্ট থাকবে সেই চোখের আমরা 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই আমরা তার সার্জারি করে ফেলবো। এবং করে ফলোড বাই অ্যাগ্রেসিভ অ্যান্টি অ্যামব্লিওপিয়া থেরাপি, কথা বলবো যে আমরা তাকে স্ট্রিক্টলি মেনটেন 2 ঘন্টা করে পেচিং করব, আরো অনেক থেরাপি আছে, তাকে থেরাপি দিতে হবে। ইউনিল্যাটারাল ডেন্স ক্যাটারাক্ট।
আর পার্শিয়াল ইউনিলেটার ক্যাটের ক্ষেত্রে ওটা এরকমই, তোমার অবজারভেশন রাখবো। এই তো আমরা সার্জারি কি করি? আমরা সার্জারি করি, এটা এন্টেরিয়র ক্যাপসুলার এক্সিস করি এবং অ্যাসপিরেশন অফ দ্য লেন্স, তারপরে পোস্টেরিয়র ক্যাপসুলাটার মানে ক্যাপসুলার এক্সিস করি। তার মানে এটার এন্টেরিয়র ক্যাপসুলার এক্সিস করি এবং পোস্টেরিয়র ক্যাপসুলার রেক্সিস করি। রেক্সিস মানে কি? ওই কাটা। পোস্টেরিয়র ক্যাপসুল কেন রেক্সিস করি কি বলতে পারবা একজন? লাগবে। না, কিছু লাগবে না, রোজা রাখছি। টিস্যুটা একটু দিয়ে যাও তাহলে হবে। একটু টিস্যুটা কাছে দিয়ে যাও। বলতে পারবা যে আমরা কেন পোস্টেরিয়র ক্যাপসুল কেন রেক্সিস করি, পোস্টেরিয়র ক্যাপসুলার রেক্সিস কেন করি? পোস্টেরিয়র ক্যাপসুল অপাসিফিকেশন প্রিভেন্ট করার জন্য। হ্যাঁ, গুড অর্পা, সুন্দর বলছো। কারণ হচ্ছে যে পোস্টেরিয়র ক্যাপসুল আমরা মানে রেক্সিস করি এই কারণে ইমমেচিওর যে সকল মানে অর্থাৎ বাচ্চাগুলির তো ইমমেচিওর ক্যাটার থাকে, তার ইপিথিলিয়াম গুলি তখন থেকে যায়, সার্জারি করলেও থেকে যায়। ওই ইপিথিলিয়াম গুলি পোস্টেরিয়র ক্যাপসুলে জমে পোস্টেরিয়র ক্যাপসুলার পিসিও ডেভেলপ করে, পোস্টেরিয়র ক্যাপসুলার অপাসিটি ডেভেলপ করে। এই জন্য ওই বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত পোস্টেরিয়র ক্যাপসুলো রেক্সিস করে আসি, মানে ওই জায়গাটাকে আমরা গ্যাপ রাখি আসি। গুড অর্পা। আমরা 2 বছরের নিচে হলে আমরা এন্টিবিটিকটমি করব, যেহেতু আমাদের পোস্টেরিয়র ক্যাপসুল রাপচার হবে, পোস্টেরিয়র ক্যাপসুল রেসিস করছি, তাহলে আমরা এন্টিবিটিকটমি করবো 2 বছরের ক্ষেত্রেই। দুটার ক্ষেত্রে এন্টিবিটিকটমি করবো। সাধারণত 2 বছরের নিচে আমরা লেন্সটা দিতে চাই না, লেন্সটা আমরা একটু পরে দিই। আর 2 বছরের বড় হলে আমরা তাকে অবশ্যই লেন্স দিয়ে দেবো, আইওএল দিয়ে দিব, আইওএল দিয়ে দেবো। আচ্ছা, এখন কি কি টাইপ আছে ক্যাটের সার্জারির? ক্যাটের সার্জারির বিভিন্ন ধরনের টাইপ আছে। তোমরা উপরেগুলোই বলবা, বলবা এসআইসিএস, ফেকোএমালসিফিকেশন, ফ্লেক্স। মানে এটা হলো স্মল ইনসিশন ক্যাটের সার্জারি। এর সাথে আমরা কি করি? মানে আইওয়াল ইমপ্ল্যান্ট করি। আবার ফেকোএমালসিফিকেশন সবচেয়ে আধুনিক, ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি চলছে। ফেকোএমালসিফিকেশন উইথ পিসিআইওয়াল ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি চলছে। আর এখন আমরা আধুনিক যে অপারেশনগুলি করি আরো আধুনিক, সেটা হলো যে তোমার ফ্লেক্স, ফেমটো সেকেন্ড লেজার দিয়ে করি, অ্যাসিস্টেড ক্যাটারাক্ট সার্জারি। আমরা এই 3টা সার্জারি করি। আমাদের মতো গরিব দেশগুলিতে ম্যাক্সিমাম করে এসআইসিএস এবং মানে অনেক বেশি সার্জারি করার জন্য। আর ফেকো হচ্ছে পুরো ওয়ার্ল্ডে আমরা এখন ফেকো সার্জারি করি, টপিক্যাল সার্জারি করি, কোনো মানে এনেস্থেসিয়া দিই না, হাসপাতালে থাকতে হয় না। হ্যাঁ, খুব আধুনিক অপারেশন আমরা আমরা করি। আর ফ্লেক্স এটাও করি আমরা, ফেমটো সেকেন্ড লেজার দিয়ে করি, আমাদের ঢাকায় আমরা করতেছি। আর আগের যুগে কি ছিল? আগের যুগে ছিল তোমার কাউচিং, আইসি, ইসিসি, এগুলো আগের যুগে ছিল, এনশিয়েন্ট। এগুলো তোমার কাউচিং মানে কি? জাস্ট খেজুরের মানে কাটা দিয়ে যেরকম তোমার বের করে নিয়ে আসে ওরকম খেজুরের কাটা দিয়ে আগে। হুমায়ুন আহমেদের নাটক সিনেমা কে কে দেখছো? বই কে কে পড়ো বলো? গল্পের বই পড়ো কে কে? হুমায়ুন আহমেদের গল্পের বই কে কে পড়ছো? হুম? হুমায়ুন আহমেদের গল্পের বই কে কে পড়ো? পড়ো না? ওই পোলাপান সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে, হ্যাঁ। কই বলো, হুমায়ুন আহমেদের গল্প বই কে পড়ো নাই? স্যার পড়ছি। হ্যাঁ, দিশা। মাঝে মধ্যে। হ্যাঁ, একটা গল্পের মধ্যে ছিল ওই যে তোমার চোর ধরা পড়ছে, হ্যাঁ, ধরার পরে তার খেজুর কাটা দিয়ে চোখ উঠাই ফেলবে, ছিল না একটা গল্পে? তো ওই যে চোখের মানে খেজুরের কাটা দিয়ে যে চোখ উঠাই ফেলে, এটা বলে কাউচিং। আগের যুগে ছিল, সেই মানে হাজার হাজার বছর আগে। যাই হোক, তখনও তোমার চোখের ছানি অপারেশন করতো। যাই হোক, এখন পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট কি কি আছে? পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট হচ্ছে আই প্রোটেকশন। কয়েকটা ভাগ ভাগ করে বলবা, তাহলে তোমার দু একটা পয়েন্ট হলো বলতে পারবা। বলবো আই প্রোটেকশন দিব, আমরা সার্জারি করছি, চোখের পেচিং করব বা শিল্ড দিব, যাতে চোখের মধ্যে পেশেন্ট চোখের মধ্যে হাত দিয়ে দিতে পারে, রাবিং করতে পারে, হ্যাঁ, যে কোনো ভাবে একটা ময়লা আবর্জনা পড়তে পারে, স্যার আমরা চোখে একটা পেচিং দিব, শিল্ড দিব অপারেশনের পরে। আর আমরা সানগ্লাস পরতে বলবো। সানগ্লাসটা কেন পড়তে বসবো? সানগ্লাসটা পরবো যে স্যার এতদিন ছানি ছিল, ছানি থাকার পরে আমরা যখন লেন্সটাকে ক্যাটারটাকে আমরা সরিয়ে দিছি, তখন তার চোখে ইরিটেশন হবে ব্রাইট লাইটে। সো আমরা সানগ্লাস ইউজ করি। তারপরে অ্যান্টিবায়োটিক দিব, আমরা অ্যান্টিবায়োটিক ড্রপ দিব, অ্যান্টি ইনফ্লামেটরি ড্রপ মানে স্টেরয়েড ড্রপ দেবো। এই আর অ্যাক্টিভিটি কিছু রেস্ট্রিকশন করবো, যেমন আমরা হার্ড ওয়ার্ক আপাতত 5-7 দিন করতে নিষেধ করি, ড্রাইভিং করতে নিষেধ করি, সুইমিং করতে নিষেধ করি, চোখ মানে রাবিং করতে নিষেধ করি। এইগুলো আমরা পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টে তোমাদের স্যার জিজ্ঞাসা করবে যে একটা রোগীর স্থানীয় অপারেশন করলাম, আমরা তার কি কি করবো? স্যার আমরা আই প্রোটেকশন করবো এইভাবে, আমরা কিছু মেডিকেশন দিব, আমরা কিছু তাকে রেস্ট্রিকশন দিব। এই কথাগুলি বলবা, স্যারা খুব খুশি হবে। পোস্ট ম্যানেজমেন্ট অপারেটিভ ম্যানেজমেন্ট অফ ক্যাটের সার্জারি, আরো কিছু প্রিকশন যেগুলি তোমরা যে বলবা যে চোখে পানি দিতে আমরা নিষেধ করি, তারপরে মেকআপ করতে, মেয়েরা মেকআপ করতে নিষেধ করি,
মানে আপাতত বিয়ের প্রোগ্রামে তোমরা যাইতে পারবে না, বুঝছো না? আচ্ছা, ফলো আপ, মেনটেন ফলো আপ, খুব ইম্পর্টেন্ট জিনিস, মেনটেন ফলো আপ। আর যদি তোমার দেখো মানে চোখ পেন হচ্ছে, রেডনেস হচ্ছে, ওয়াটারিং হচ্ছে, আইলিড সোয়েলিং হয়ে যাচ্ছে, তার মানে এটা সাইন হচ্ছে এন্ড অফ থালমাটিসের সাইন। যে সিভিয়ার পেন হচ্ছে, রেডনেস হচ্ছে, ওয়াটারিং হচ্ছে, আইলিড সোয়েলিং হয়ে গেছে, তখন তোমার কুইক কমিউনিকেশন করবে সার্জনের সাথে। কুইক কমিউনিকেশন, কুইক কমিউনিকেট উইথ সার্জন। কথা বুঝছো? তার মানে আমাদের পোস্ট অপারেট একটা রোগীকে ছানি অপারেশন করে ছেড়ে দিলে হবে না, তাকে এই জিনিসগুলো আমাদের বলতে হবে। অপারেশন করে তার শিল্ড দিবে, অ্যান্টিবায়োটিক ড্রপ দিবে, কি কি জিনিস করা যাবে না আর কি কি জিনিস করতে হবে, এই জিনিসগুলো তাকে বলে দিতে হবে। হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ফেকোইমালসিফিকেশন এসআইসিএস সার্জারি, এগুলো তোমাদের স্যাররা খুব ধরে যে ফেকোইমালসিফিকেশন এবং এসআইসিএস সার্জারির মধ্যে পার্থক্য কি, স্মল ইনসিশন ক্যাটেট সার্জারি। এটার ক্ষেত্রে মনে করো এরকম দু একটা কথা বলবা যে স্যার আমরা ফেকোর ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড ইউজ করি, একটা মেশিন ইউজ করি, হ্যাঁ, এখানে ইনসিশনটা ছোট দিই 1.2 মিলিমিটার, এখানে 6.5 মিলিমিটার, এই। আর এটাই বলবো যে এসআইসিএস এর ক্ষেত্রে আমাদের মানে ম্যানুয়াল করি, হাতে করি, এখানে কোনো মেশিন প্রয়োজন হয় না, এখানে কিছু ইনস্ট্রুমেন্ট হলে হয়। এটার ক্ষেত্রে 1.2 মিলিমিটার, এটার ক্ষেত্রে 6.5 মিলিমিটার লাগে। হ্যাঁ, এটার মধ্যে ফেকো মেশিন লাগে, এখানে ফেকো মেশিন লাগে না। হ্যাঁ, আর ফেকো খুব দ্রুত হয়, আমরা সাধারণত 7-8 মিনিটের মধ্যে করে ফেলি। একটা এসআইসিএস করতে 10-12 মিনিট লাগে, তারপরে ইট ইজ ফাস্টার। এটুকু বলবা। যার ফলে ফেকো যেহেতু মেশিন ইউজ করি, এটার মধ্যে তোমার খরচটা বেশি পড়ে, এসআইসিএস এ খরচ কম পড়বে, এই কয়েকটা কথা তোমরা বলবা। পারবে না? বলতে পারবে না তোমরা? জি স্যার, বুঝছো? ইনশাআল্লাহ। গুড। কমপ্লিকেশন সেম, ফেকো এবং এসআইসিএস এর ক্ষেত্রে কমপ্লিকেশন প্রায় অলমোস্ট সেম। আর ফেকোর ক্ষেত্রে আমরা কি করি, যেহেতু আমরা একটা মানে অল্প একটু জায়গা 1.2 মিলিমিটারে করি, আমরা একটা ফোল্ডেবল লেন্স দিই, ফোল্ডেবল আইওএল। আর এটার ক্ষেত্রে পিএমএমএ মানে পলিমেথাইল মিথাইল অ্যাক্রাইলেট, এটা একটা হার্ড আইওএল, এটা আমরা শক্ত লেন্স, 6 মিলিমিটার একটা লেন্স আমরা দিই, আইওএল দিই। তার মানে ফেকো করে আমরা ফোল্ডেবল লেন্স দেই, আর এসএসসিএস করে আমরা হার্ড আইওএল দিই। এই কথাটুকু বলবো। সাধারণত স্ট্যান্ডার্ড ইন ডেভেলপ কান্ট্রিজ এগুলো হলো তোমার ডেভেলপিং কান্ট্রিজে তোমার এসএসসিএস করা হয়, যদিও আমরা এখন ফেকো আমরা অলমোস্ট সবাই আমরা করি। হোয়াট আর দ্য পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন অফ এসএসসিএস? এসএসসিএস এবং ফেকোর কমপ্লিকেশন অলমোস্ট সেম। হোয়াট আর দ্য পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন অফ এসআইসিএস? তাহলে এইগুলির ক্ষেত্রে তোমরা এভাবে বলবা যে স্যার ইন্ট্রা অপারেটিভ কমপ্লিকেশন কি কি হতে পারে। অপারেশনের সময় তোমরা এনেস্থেশিয়া দিচ্ছ, এনেস্থেশিয়ার সময় তার এই মানে পারফোরেশন, গ্লোব পারফোরেশন হয়ে যেতে পারে, তার রেট্রোভালভার হ্যামারেজ হতে পারে, অপটিক নার্ভ ড্যামেজ হতে পারে। তার মানে আমরা যখন মানে তোমার ইনজেকশন দেই, তাহলে তার এই এই লোকাল এনেস্থেশিয়ার কারণে এই সমস্যাগুলি হয়। যদিও আমরা এখন লোকাল এনেস্থেশিয়া দিই না, আমরা এখন টপিক্যাল দিই, আমরা ড্রপ দিয়ে করি। কিন্তু যেহেতু এগুলো আমাদের অনেক সার্জনরা করেন, অনেক সিনিয়র সার্জনরা করেন, আমাদের জুনিয়ররা করি না, সিনিয়ররা করেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার এই এই প্রবলেমগুলো হতে পারে। পার অপারেটিভ কি কি হতে পারে, হ্যামোরেজ হতে পারে, হ্যাঁ, তারপরে তোমার পিসি রেন্ট হতে পারে, পোস্টার ক্যাপসুলার রেন্ট, এটা খুবই কমন, এটাকে আমরা খুব ভয় পাই। যদি পিসি রেন্ট হয় তাহলে বিট্রিয়াস প্রলাপস করবে। এই মুহূর্তে আমরা যদি নিউক্লিয়াসটা তার ড্রপ করতে পারে, ড্রপ নিউক্লিয়াস হতে পারে, ড্রপ আয়ল হতে পারে। এই যে এই জিনিসগুলো হচ্ছে তুমি বলবা পার পার অপারেটিভ মানে ইন্ট্রা অপারেটিভ বা পার অপারেটিভ, সানি অপারেশনের সময় ইন্ট্রা অপারেটিভ এই কমপ্লিকেশনগুলি হতে পারে। 2 নম্বর হতে পারে আমার ইমিডিয়েট পোস্ট অপারেটিভ। তুমি সানি অপারেশন করছো, পরদিন তার এই অপারেশনগুলি, এই প্রবলেমগুলো হতে পারে। কি হতে পারে? কর্নিয়াল ইডেম হতে পারে, দেখবে কর্নিয়া পুরো সাদা হয়ে আছে। ওন্ড লিকেজ হতে পারে, শেলো এসি হতে পারে, আইরিস প্রলাপস হতে পারে, হুম, এলিভেটেড আইওপি, হাইপোটোনি হতে পারে, মানে প্রেশার বাড়তে পারে, কমতেও পারে, মানে ডেসমেন্স মেমব্রেন ফোল্ড হতে পারে। ডেসমেন্স মেমব্রেন ফোল্ড সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে একোট এন্ডোপথ্যালমাইটিস হতে পারে। 2-3 দিন পরে দেখা যায় যে তোমার একটা এন্ডোপথ্যালমাইটিস হতে পারে, যদি গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় সানি অপারেশন করা হয়। কথা বুঝতে পারছো? তার মানে ইমিডিয়েট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন এগুলি তোমাদের তোমরা বলবা, 2-4টা বললেও সারা খুব খুশি হবে। তারপর লেট কমপ্লিকেশন, দেখা যাচ্ছে তুমি সানি অপারেশন করছো, 3 মাস পরে তোমার কাছে আসছে। কি হতে পারে যে অর্পা বলছিল যে পোস্টেরিয়র ক্যাপসুলার অপাসিটি, তার মানে পিসিও হতে পারে। অনেকদিন পরে আসছো, পোস্টেরিয়র ক্যাপসুলার অপাসিটি আমরা ভালোভাবে যদি ক্লিন না করি সার্জারি করার সময়, তাহলে তার পোস্টেরিয়র ক্যাপসুলার অপাসিটি হতে পারে, বুলাস কেরাটোপ্যাথি হতে পারে, সিস্টোয়েড মেকুলার ইডেমা হতে পারে, সিস্টোয়েড মেকুলার ইডেমা। আর পিসিওর ক্ষেত্রে আমরা ইয়াগ্লাজার ক্যাপসুলোটমি করি, হ্যাঁ, ট্রিটমেন্ট অনেক সময় সারা জিজ্ঞাসা এই জন্য লিখে রাখছি। আর সিস্টেম মেকুলার এডেমা হতে পারে, আইরিস ক্যাপচার হতে পারে, ক্রনিক এন্ডোফথালমাইটিস হতে পারে, 4 মাস পরে তোমার কাছে মানে এন্ডোফথালমাইটিস নিয়ে আসছে, ইনফেকশন নিয়ে আসছে। সো ক্রনিক ইউভেটিস হতে পারে। সো এই জিনিসগুলো তোমরা বলবা। তার মানে কি কি বলছি? একটা হচ্ছে ক্যাটার সার্জারির ক্ষেত্রে ইন্ট্রা অপারেটিভ বা পার অপারেটিভ কমপ্লিকেশন। তারপর বলছি তোমার ইমিডিয়েট পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন।
তারপর বলছি লেট কমপ্লিকেশন। এই দু একটা কথা তোমরা যদি বলো ভাঙ্গি ভাঙ্গা, স্যাররা খুব খুশি হবে। এই ধরনের কোয়েশ্চেন তোমার স্যাররা জিজ্ঞাসা করে। একটা হচ্ছে যে হোয়াট ইজ আইওএল, হোয়াট আর দ্য টাইপস অফ আইওএল, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ সিটোফাকিয়া। এই প্রশ্নগুলি অনেক স্যাররা তোমাদের করে, স্যাররা করেন। স্যারদের এগুলি বলার আমি বলতে দেখছি। আচ্ছা, তার মানে ইন্ট্রাওকুলার লেন্সটা কি? এটা একটা আর্টিফিশিয়াল লেন্স। আর্টিফিশিয়াল লেন্স, আল্লাহ যে লেন্সটা দিছে সেই লেন্সটা না। এটা হলো মানে আর্টিফিশিয়াল একটা লেন্স। এটা আমরা কি করতেছি, রিপ্লেস করতেছি কাকে দিয়ে? যে ন্যাচারাল লেন্সটাকে আমরা রিপ্লেস করতেছি। রিপ্লেস দ্য ন্যাচারাল লেন্স। ঠিক আছে? এটা 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 একটা একটা ডিজাইন করা ফোকাস লাইট ইন অনটু দ্য রেটিনা। এটা সেম, মানে মনে করো ন্যাচারাল যে লেন্সের যে কার্যকারিতা, এই ইন্ট্রাওকুলার লেন্স, এটা যে তোমার যে আর্টিফিশিয়াল লেন্সটা, সেম কাট, সেম সেম জিনিস, তার কার্যকারিতা সেম। ক্রাইটেরিয়াটা কি? কয়েকটা ক্রাইটেরিয়া ভেবে বলবা যে ইন্টারকোলার লেন্সের ক্রাইটেরিয়াটা কি, কি কি তার বৈশিষ্ট্য সম্পূর্ণ। তো বলবো এটা একটা আর্টিফিশিয়াল লেন্স। এটার ফোকাসিং পাওয়ার মানে এরকম যে তোমার লেন্সের মধ্যে পড়বে। এটা এমনভাবেই মানে শেপ করা। হ্যাভ মেনি ফোকাসিং পাওয়ার ইজ দ্য ন্যাচারাল লেন্স, দে ডো নট চেঞ্জ শেপ টু দ্য ফোকাস এট ডিফারেন্ট ডিস্টেন্স। আরেকটা কথা বলি, আমরা যখন অ্যাকোমোডেশন হয়, অ্যাকোমোডেশন হলে কি হয়, আমাদের ন্যাচারাল লেন্সটা সামনে আসে, তাই না? আমাদের জনিউলগুলি তোমার রিল্যাক্স হয়, রিল্যাক্স হলে লেন্সটা সামনে চলে আসে, যার ফলে আমরা অ্যাকোমোডেশন, আমরা কাছের জিনিসটাকে দেখতে পাই। যাদের বয়স 40 হয়ে গেছে, তারা আমাদের যেমন কাছের জিনিসটা আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারণ হচ্ছে জনিউলগুলি তাদের রিজিড হয়ে যায়, যার ফলে লেন্সটা তোমার সামনে আসে না। যখন লেন্সটা সামনে আসে না, তখন তার অ্যাকোমোডেশনটা হয় না। তো আমরা যখন তোমার আর্টিফিশিয়াল একটা লেন্স দিচ্ছি, তখন তার এই লেন্সটা তো তোমার সামনে আসে না। ওটা তো সামনে আসে না দেখে, যার ফলে দেখা যায় যে মনোফোকাল যে সকল লেন্সগুলো আমরা ব্যবহার করি, এগুলির ক্ষেত্রে আফটার সার্জারিতে তাকে কাছের জিনিস দেখার জন্য আমরা একটা গ্লাস দিতে হয়, চশমা দিতে হয়। আর অনেকেই, এটা কিন্তু পার্মানেন্ট, এটা পার্মানেন্ট, এটা বারবার কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। সো একবার যখন চোখে তুমি যে লেন্সটা দিবা, আইওয়ালটা দিবা, সেটা পার্মানেন্ট। তার মানে ক্রাইটেরিয়া হলো আর্টিফিশিয়াল লেন্স, এটা ফোকাসিং পাওয়ার, এটা শেপ চেঞ্জ হবে না, এবং এটা পার্মানেন্ট। হোয়েন ইট ইজ ইউজড, আমরা ইউজ করি কখন? আমরা ইউজ করি ক্যাটার সার্জারিতে করি, যখন তোমার স্থানীয় অপারেশন করে তারপরে এটা রিপ্লেস করতেছি। আর রিফ্রাক্টিভ লেন্স চেঞ্জ, মনে করো রিফ্রাক্টিভ একটা পেশেন্টের মায়োপিয়া মনে করো -20 বা -25, আমরা তো ওই পেশেন্টের ক্ষেত্রে মানে ইয়ে করতে পারবো না, লেসিক করতে পারবো না। তার মানে তাকে, তার যে লেন্স আছে, ওই লেন্সের সাথে আমরা একটা ইন্ট্রাওকুলার লেন্স কিছু পাওয়ার আমরা যদি দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে তার লেন্সের থিকনেসটা জিরোতে চলে আসতে পারে। তার মানে আমরা রিফ্রাক্টিভ লেন্স এক্সচেঞ্জ করতে পারি, রিফ্রাক্টিভ লেন্স এক্সচেঞ্জ। আর অন্যান্য কিছু জায়গায় করতে পারি, যেমন তোমার মনে করো কারো যদি অ্যাস্টিগমেটিজম থাকে, আঁকা বাঁকা দেখে, তখন আমরা যদি টোরিক লেন্স আইওল দিয়ে দিই, তাহলে সে আঁকা বাঁকা দেখবে না। হ্যাঁ, অনেক সময় যে তোমার এই যে মাল্টিফোকাল যে সকল লেন্সগুলো ইউজ করি, বা এখন ইউজ করতেছি আমরা এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস আইওএল, এক্সটেন্ডেড, হ্যাঁ, ইডি, ইডি অফ বলা হয়। এটা হচ্ছে যে তোমার আমাদের পেরিফেরি, আমাদের কি বলবো, যে এক হলো দূরের ভীষণ, কাছের ভীষণ, ইন্টারমিডিয়েট ভীষণ, তিনটা ভীষণ আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি, দূরের ভীষণ, ইন্টারমিডিয়েট ভীষণ এবং কাছের ভীষণ, আমরা তিনটা ভীষণ দেখতে পাচ্ছি। আর পাশাপাশি হচ্ছে আমাদের যে ভিজুয়াল ইয়াটা আর কি কি বলবো, যে আহ, আমাদের ফিল্ড অফ ভিশনটা আমরা দেখতে পাচ্ছি, ফিল্ড অফ ভিশন। এখন অনেক আধুনিক তোমার আইওএল পাওয়া যাচ্ছে, মনোফোকাল না শুধু। আগে শুধু মনোফোকাল পাওয়া যেত, এখন মনোফোকালের যার পরে বাইফোকাল আসছে, এখন মনোফোকাল আসছে। মনোফোকালের পরে মানে প্রথমে ছিল মনোফোকাল, তারপরে হচ্ছে বাইফোকাল, এখন হচ্ছে মাল্টিফোকাল। মাল্টিফোকালের পরে আসছে এখন তোমার এই যে ইডো, এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস আইওএল। তোমরা এই যে এই জিনিসগুলো যদি একটা বলতে পারো, সারা খুব খুশি হবে। বেনিফিট কি? একটা হলো রেস্টোর ভিশন, আমাদের ভিশনটা রিস্টোর হচ্ছে। আর রিফ্র্যাক্টিভ ইরর কালেকশন করছি, আর রিডিউস মানে গ্লাসের যে চশমার এটাকে আমরা কমায় দিচ্ছি, ব্যবহারটাকে কমায় দিচ্ছি। এই যে কয়েকটা লেন্সের কথা বলছিলাম, সেই কয়েকটা লেন্সের নাম তোমরা বলতে পারলে খুব খুশি হবে স্যার। অনেক আছে যে ইন্ট্রাওকুলার লেন্স কি কি আছে, কয় ধরনের লেন্স আছে, হোয়াট ইজ দ্য টাইপ অফ ইন্ট্রাওকুলার লেন্স। তাহলে দেখো যে এন্টেরিয়র চেম্বারের যে আয়ল, আমরা এসি আয়ল দিচ্ছি, মানে তার পোস্টেরিয়র ক্যাপসুল নাই। আমাদের আগের সার্জনটা দিত, এখন আমরা দেই না। আমরা তো এখন স্ক্লেরাল ফিক্সেশন করে ফেলি। আগের সার্জনরা যারা স্ক্লেরাল ফিক্সেশন পারতেন না, তারা এসিআইএল দিতেন। এসিএল একটা এক ধরনের তোমার লেন্স আছে, এসিআইএল দেওয়া যায়। আর পোস্টার চেম্বার যেগুলি বললাম যে মনোফোকাল ইউজ করে, ম্যাক্সিমামই মনোফোকাল ইউজ করে। তারপরে মাল্টিফোকাল, মাল্টিফোকাল মানে বলছি যে দূরের এবং কাছের দুইটা মাল্টিফোকাল। আর একটা মাল্টিফোকাল উইথ এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস। তার মানে বলছি যে আমাদের মানে ফোকাস, ডেপথ অফ ফোকাসটাও আমরা এখানে পাচ্ছি।
আর টোরিক আয়োলটা আমি ইউজ করতেছি যে তোমার অ্যাস্টিগমেটিজমের ক্ষেত্রে। তারপর স্ক্লেরাল ফিক্সেশন আয়োল, পোস্টার ক্যাপসুল নাই, আমরা স্ক্লেরাল ফিক্সেশন আয়োল আমরা ইউজ করতেছি। আর ফেকিক আয়োল আমরা ইউজ করতেছি কাদের ক্ষেত্রে, আমি বলছিলাম যে ফেকিক আয়োল ইউজ করতেছি যে তার চোখের লেন্স আমরা সরাই নাই, নেচার লেন্সটা সরাই নাই, কিন্তু তার পাওয়ার হচ্ছে -20 -32। তার মানে তার এক্সট্রা আমরা একটা আয়োল আমরা চোখের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমরা করছি এখন, আমরা করছি, হ্যাঁ। সো এই লেন্সগুলি আমরা এখন ওয়ার্ল্ডে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশেও পাওয়া যাচ্ছে, বাংলাদেশ পিছিয়ে নেই। আচ্ছা, এটা তোমাকে অনেকে ধরবে যে অ্যাডভান্টেজ অফ দ্য সিউডোফাকিয়া। সিউডোফাকিয়ার অ্যাডভান্টেজ কি? সিউডোফাকিয়ার অ্যাডভান্টেজ হচ্ছে যে একটা হলো তোমার ক্লিয়ার, এটা ক্লিয়ার ভিশনকে রিস্টোর করতেছে, ইমপ্রুভ নাইট ভিশন, ইমপ্রুভ ভিজুয়াল ফিল্ড। কয়েকটা কথা বলবো যে স্যার ভিজুয়াল ফিল্ড ইমপ্রুভ করে, ইমপ্রুভ নাইট ভিশন, হ্যাঁ। তারপরে যে ভিশন, মানে তোমার রিস্টোর দ্য ভিশন, দূরের কাছের সব, এবং আমার লাইফ কোয়ালিটি অফ লাইফটাকে আমার চেঞ্জ করছি। দেখবা তোমার দাদা বা নানা, সরি, তোমার দাদা বা নানা কারো চোখে ছানি অপারেশন করছে, দেখবে যে তারপরে চেহারা চেঞ্জ হয়ে গেছে। কারণ আগে সে তো ভালো দেখতে পায় নাই, ঝাপসা দেখছে। এখন তোমার যখন ক্যাটার সার্জারি করে একটা আইওল ইমপ্লান্ট করা হলো, দেখা যাচ্ছে যে ওই দাদা বা নানা অনেক ভালো দেখে, তার চেহারা চেঞ্জ হয়ে গেছে। সো তোমাদের দাদা নানা যারা থাকে, শুধু পরীক্ষা পাশের জন্য না, আমি তোমাদের সবাইকে বলবো সবাইকে ক্যাটার সার্জারি করে ফেলবা। ক্যাটার সার্জারি করে ফেললে তাদের ভীষণটা, তার লাইফস্টাইলটাই পুরো চেঞ্জ হয়ে যায়, কোয়ালিটি অফ লাইফ। আচ্ছা, এখান থেকে তাদের তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে একজন বলো। কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? কি ভয় পাচ্ছ নাকি? বলো। হুম। স্যার ক্যাটারেক্টের সংজ্ঞায় স্যার আমরা কি স্যার শুধু অপাসিফিকেশন অফ লেন্স আর ক্যাপসুল বলবো নাকি স্যার এক্সট্রা কিছু যোগ করবো যে ইররেসপেক্টিভ অফ ইফেক্ট অফ ভিশন বা কজিং ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট? আমি বলছি যেটা অমিত, আমি যেটা বলছি এইটুকুলো তোমার জিস্ট। তোমরা তো তোমাদের মতো করে বলবা, আমরা তো আছি। কথা বুঝতে পারছো? তোমরা যখন ডিফিনেশন বলবা, আমি বললাম মানে জিস্ট কথাটা, যে এই কথাটা তোমরা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তারপরে তোমরা কবিতার মতো করে দু একটা কথা বলবা, সমস্যা তো নাই। কিন্তু এটা হলো ফরজ, বাকিগুলো হলো তোমার নফল। কথা বুঝতে পারছো না? জি স্যার। ফরজ স্যার করবা কি কিন্তু। স্যার, স্যার হ্যাঁ, কিছু বই স্যার লেখা দেখলাম স্যার, লেখা কজিং ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, আর স্যার কিছু বই লেখা স্যার ইররেসপেক্টিভ অফ ইফেক্ট অফ ভিশন। শোনো, আমি এখন আমি স্যার তোমাকে এই কথাটাই বলছি যে তোমার সব ক্যাটারেক্টে যে তোমার ভিজন ভিশন তোমার ইম্পেয়ারমেন্ট করবে তা না। হ্যাঁ, তোমার যে মনে করো মানে কনজেন্টাল কিছু ক্যাটারাক্ট আছে জন্মগত ডট ব্লট, তার তোমার ভিশন 6 সে তোমার ছোটবেলায় তার ক্যাটারাক্ট হচ্ছে কনজেনিটাল ক্যাটারাক্ট, কিন্তু সে তার বয়স যখন তোমার 50 হবে তখনও তার দৃষ্টি তোমার হ্যাম্পার করবে না। সো সব ডিফিনেশন তোমার সব ক্ষেত্রে লাগবে না। কথা বুঝতে পারছো? তবে ক্যাটারাক্ট হলে তো বেশি তো অবশ্যই ইম্পেয়ারমেন্ট হবে। কিন্তু আমি বলছি যেটা, এটা হলো তোমার মানে ফরজ কাজ, এটুকু তোমাকে বলতেই হবে। এর বাইরে তুমি যদি বলো তাহলে কবিতার মতো বলবা, আমরা এটা সংশোধন করে নেবো। ঠিক আছে অমিত? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন আসো কর্নিয়াল আলসার। কর্নিয়াল আলসার, কর্নিয়া থেকে। কর্নিয়াল আলসার কি? হোয়াট আর দ্য অর্গানিজম ইনভেট হেলদি কর্নিয়া, হোয়াট আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টরস অফ কর্নিয়াল আলসার, ক্লাসিফিকেশন অফ কর্নিয়াল আলসার, এগুলো তোমাদের স্যাররা তোমাদেরকে ধরবে। এগুলো ধরে, কর্নিয়াল থেকে এগুলো ধরবে। তোমরা এই কোয়েশনগুলো স্ক্রিনশট নিয়ে নিও। তো কর্নিয়াল আলসারের ডেফিনেশন বিভিন্ন ধরনের আছে। মনে করো আমি তো আমার মতো করে তোমাদের জন্য একটা রেডি করছি, হ্যাঁ। এটা তো তোমাদের লেভেল থেকে, আমাদের যেমন অফথালমোলজিস্ট যারা, আমাদের ডিফিনেশন আমাদের কাজ হচ্ছে আরো অন্য ধরনের। কিন্তু তোমাদের লেভেলে পাশ করার জন্য যতটুকু দরকার, ঠিক ততটুকুই আমি মানে আমার মতো করে বা তোমাদের বই থেকে কিছু কিছু জিনিস উঠাইছি। ঠিক আছে অমিত? এটা জাস্ট বোঝানোর জন্য, মানে জি স্যার। আলোচনা করার জন্য। তোমরা তোমাদের মতো করেই বলবা। ঠিক আছে। যেমন এগুলি কর্নিয়াল যে আলসার, কর্নিয়াল আলসার ডেফিনেশনটা কি? একটা ডিসকন্টিনিউশন, ডিসকন্টিনিউশন অফ নর্মাল ইপিথেলিয়াল সারফেস। এটা হলো বেসিক কথা। এখন এটা হলো বেসিক কথা যে তোমার একটা ডিসকন্টিনিউশন ইন দ্য নর্মাল এপিথেলিয়াল সারফেস। এখন তাহলে এটা কোর্নিয়াল আলসার না হয় কোর্নিয়াল অ্যাব্রেশন নয় কোর্নিয়াল আলসার হলো কেন? এখন এটার সাথে ফরজ কাজটা হচ্ছে যে তোমার কোর্নিয়াল অ্যাব্রেশনের সাথে যদি তোমার নেক্রোসিস থাকে, নেক্রোসিস, হ্যাঁ, তাহলে তোমার একটা কোর্নিয়াল আলসার হবে। এখন মনে করো যদি খালি তোমার ইয়ে হয় ডিসকন্টিনিউশন অফ দ্য নর্মাল এপিথেলিয়াল সারফেস হয়, তাহলে কোর্নিয়াল অ্যাব্রেশন। কিন্তু এর সাথে যখন তোমার সাফোকেটেড কোনো জিনিস হবে, বা যেমন এই যে নেক্রোসিস হলো, তখন হয়ে যাবে তোমার একটা কর্নিয়াল আলসার। তার মানে এই ডিফিনেশনটার সাথে এক একজন এক একভাবে লিখবে, বাট বেসিক কথা হচ্ছে দুইটা কথা। একটা হচ্ছে তোমার যে ডিসকন্টিনিউশন ইন দা নর্মাল এপিথেলিয়াল সারফেস, আর এর সাথে হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ নেক্রোসিস। এই দুইটা কথা তুমি যদি বলো, স্যাররা বুঝে যাবে যে সে কর্নিয়াল আলসারের ডিফিনেশনটা সে বুঝতে পারছে। কথা বুঝতে পারছো?
আর এর সাথে তোমার যে ইডেমা থাকতে পারে, সেলুলার ইনফিল্ট্রেশন থাকতে পারে। এটা হলো ক্যারেক্টারাইজ বাই, তারপরে এগুলো হলো তোমার কবিতার কথা। এটা হলো কবিতা, আর এটা হলো জিস্ট কথা, আর এটা হলো কবিতা। কবিতা বলবা, কবিতা বললে সারা খুশি হয়। দেখছো না, আগের যুগে রাজা বাদশারা কবিতা শোনালে খুশি হতো। এগুলো কবিতা শুনবা, জোকস, এগুলো বলবা। ঠিক আছে। তারপরে এই অর্গানিজমগুলো ইনভেট হেলদি কর্নিয়াল ইপিথেলিয়াম। একটা কর্নিয়াল, মানে এটা তোমার সারা ধরে যে একটা একটা কোনো প্যাথোলজি ছাড়াই একটা কর্নিয়াল ইপিথেলিয়ামকে ইনভেট কে কে করতে পারে। এই যে নাইসেরিয়া গনোরি, তারপর কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি, হ্যাঁ, হোমোফিলাস, ইনফ্লুয়েঞ্জিয়া, লিস্টেরিয়া, এই কয়েকটা মানে ইয়ার কথা বলবা, এই কয়েকটার কথা বলবা। আচ্ছা, কি কি ফ্যাক্টর আছে কর্নিয়াল আলসারের, কি কি ফ্যাক্টর আছে? যেমন কর্নিয়া ওকুলার ফ্যাক্টর, ওকুলার যদি ট্রমা হয়, হ্যাঁ, এটা বাহির থেকে ফরেন বডি অ্যাব্রেশন হয়, বা ফরেন, তারপরে তোমার যে কর্নিয়াল ইপিথেলিয়াম অনেকভাবে তোমার ডিসরাপশন হতে পারে, তুমি রাবিং কোর্সও হতে পারে। ওকুলার ট্রমা, ড্রাই আইনেস হতে পারে। অনেকে তোমরা যারা মোবাইল বেশি ব্যবহার করো তাদের কিন্তু তোমার খুব কমন, মানে ড্রাইনেস। যারা বেশি ল্যাপটপ ব্যবহার করে তাদের হতে পারে। তারপরে যারা কন্ট্যাক্ট লেন্স পরে, কন্ট্যাক্ট লেন্স যারা পরে তাদের কর্নিয়াল আলসার হওয়ার চান্স অনেক বেশি। কারণ কি, কে বলতে পারবা? হুম। স্যার আমি, অর্গানিজম ইনভেট করে। গুড। আর এই যে কিছু কিছু লেখা আছে দেখো, ইমপ্রপার কন্ট্যাক্ট লেন্স হাইজিন। এটা তোমার হাইজিন তো মেনটেন হয় না, অনেকক্ষণ পরে থাকে, তারপর সে ঘুমের সময় পরে থাকে। তাহলে কি হচ্ছে, এটার ক্ষেত্রে তোমার এই যে ব্যাকটেরিয়া বা এক্যান্থেমা বা এগুলো তোমার এখানে এসে তোমার মানুষে ইনভাইট করে, ইনভাইট করলে তোমার কোর্নিয়াল আলসার হবে। গুড। তারপরে মানে একট্রোপিয়ন আছে, হ্যাঁ, এন্ট্রোপিয়ন আছে, ট্রাইকিয়াসিস আছে, এগুলো সব তো জানো তোমরা টার্মগুলিতে না, যে কোনটা অ্যাক্ট্রোপিয়ন, কোনটা এন্ট্রোপিয়ন, কোনটা ট্রাইকিয়াসিস, ডিস্ট্রিক্ট। ওই দিন আমরা গত লাস্ট ক্লাসে এগুলো আলোচনা করছি। অ্যান্ড আদার আইলিড অ্যাবনর্মালিটিস, যদি তোমার মনে করো এন্ট্রোপিয়ন থাকে, আইলিড ইনওয়ার্ড রোটেশন থাকে, তার আইলেস কর্নিয়াতে খুঁচা দিচ্ছে হবে। একট্রোপিয়ন মানে ওপেন থাকতেছে উল্টা দিকে, তারপর ওপেন থাকতেছে, কর্নিয়াল আলসার হবে। ট্রাইকিয়াসিস, ডিস্ট্রিক্ট, এগুলো তোমার আইলেস বিভিন্ন ডিরেকশনে আছে, হ্যাঁ, বা এগুলো ডাবল রোতে আছে। তাহলে হবে কি, তোমার আইলেসে খুঁচায় তোমার কর্নিয়াল আলসার হতে পারে। আবার প্রি এক্সিস্টিং যে ওকুলার যে সকল ডিজিজগুলি আছে, মনে করো তার আগে থেকে কেরাটোকনজাংটিভাইটিস সিকা আছে, এটা ডাইনেসের কারণে হচ্ছে। ব্লেফারাইটিস আছে, কর্নিয়াল ডিস্ট্রফি আছে, তাহলে তার কর্নিয়াল আলসার হওয়ার চান্স থাকে। তার মানে আমি যদি বলি যে কি কি কারণে তোমার কর্নিয়াল আলসার হয়, তাহলে তুমি কয়েকটা কথা বলবা। ওকুলার ট্রমা, ড্রাইনেস, কন্টাক্ট লেন্স ওয়্যার, এই এই জিনিসগুলো তোমরা বলবা, সারা খুশি হবে। আচ্ছা, প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর কর্নিয়াল আলসার, সিস্টেমিক কিছু ডিজিজ, যেমন করো ডায়াবেটিস মেলাইটাস, মেলনিউট্রিশন, অ্যালকোহলিজম, মেলিগনেন্সি, এইডস, হ্যাঁ, এই অটোমিন ডিজিজ, ইমিউনোসাপ্রেশন, ইরেগুলার প্রলং, দু একটা কথাও তুমি যদি বলো, স্যাররা খুশি হবে। এখন তোমার যে পুরোপুরি হুবহু বলতে হবে তা না, বলতে বলে স্যাররা তোমাকে অনার্স মার্কস দিবে, ভালো মার্কস দিবে, কিন্তু ফেল করাবে না। কিন্তু দু একটা কথা তোমাদের বলতে হবে যে কি কি কারণে তোমার কর্নিয়াল আলসার হয়। কর্নিয়াল আলসারের ক্লাসিফিকেশনটা তোমরা এভাবে বলবা যে এটা ইনফেক্টেড কর্নিয়াল আলসার, নন ইনফেক্টেড। ইনফেক্টেডের মধ্যে যে ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে, ভাইরাসের কারণে হচ্ছে, ফাঙ্গাসের কারণে হচ্ছে, প্রোটোজোয়ার কারণে হচ্ছে, এগুলো হলো তোমার ইনফেক্টেড, জার্মের কারণে হচ্ছে। নন ইনফেক্টেড বা যেমন মরেনোসা, ক্যারাটোম্যালাসিয়া, অ্যাথ্রোম্যাটাস ক্যালসোরা, এগুলো হচ্ছে তোমার অটোমিন ডিজিজের কারণে, বিভিন্ন জিনিসের কারণে হচ্ছে, এগুলো তোমরা বলবা। আর সেকেন্ডারি, মানে সেকেন্ডারি কর্নিয়াল আলসার তোমার অন্য কারণে, ব্লেফারাইটিস থেকে তোমার কর্নিয়াল আলসার হচ্ছে। তো ওইরকম, সো এগুলো ইনফেক্টেড বলবা, নন ইনফেক্টেড বলবা, আর সেকেন্ডারি বলবা। তাহলে তিনটার মধ্যে দুই তিনটা করে উদাহরণ দিতে বললেই সারা খুশি হবে। শোনো, হোয়াট ইজ দ্য হাইপোপিয়ন কর্নিয়াল আলসার? হাইপোপিয়ন কিনা বলছিলাম বলো তো, হাইপোপিয়ন না কি? পাসিং অ্যান্টেরিয়র চেম্বার। ওকে, ওহ গুড, সবাই অদিতি বলছে, তাসনিম বলছে, সবাই গুড। শোনো, তার মানে হাইপোপিয়ন হচ্ছে তোমার পাস ইন এন্টার চেম্বার। তো এই যে মানে ট্রিটমেন্ট, হাইপোপিয়ন কর্নিয়াল আলসার সবগুলোর ক্ষেত্রে হবে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হবে, ভাইরাসের ক্ষেত্রে হবে, ফাঙ্গাসের ক্ষেত্রে হবে, এই সবগুলোর ক্ষেত্রে তোমার হাইপোপিয়ন হবে। তাহলে ট্রিটমেন্টটা হাইপোপিয়ন যদি হয়, তাহলে বলতে হবে এটা অ্যাগ্রেসিভ ফর্মে আছে, অ্যাগ্রেসিভ। এটা ট্রিটমেন্টটা কি তোমরা জানতে হবে। যেমন এই যে হোয়াট ইজ দ্য কর্নিয়াল আলসার, কর্নিয়াল আলসার, হাইপোপিয়ন কর্নিয়াল আলসার হচ্ছে যে পাস কালেকশন ইন দ্য হোয়াইট ব্লাড সেলস এন্ড আদার ইনফ্লামেটরি ম্যাটেরিয়াল অ্যাকুমুলেশন ইন দ্য এন্ডোথেলিয়াম, সবাই যা বলছো। The condition can cause intense pain and vision impairment if not treated promptly. তুমি যদি তাড়াতাড়ি করে এটা ট্রিটমেন্ট না করো, তাহলে এটা তোমার তোমার প্রচন্ড পেন হবে এবং ভিশন তার কমে যাবে। সো হাইপোপিয়ন কর্নিয়াল আলসারের কারণ কি কি? যে ইনফেকশনের মধ্যে ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলি আঘাতের কারণে, ইনজুরি বানানটা ভুল লিখছি, হ্যাঁ, দাঁড়াও ঠিক করে দিই। খুব এগুলি মানে চট জলদি লিখছি তো,
আচ্ছা, তার মানে এই যে এই কারণগুলি তোমরা বলবা যে ইনজুরি হতে পারে, প্রি এক্সিস্টিং কন্ডিশন, এই সবগুলি কারণে তোমরা বলবা। ট্রিটমেন্ট সেম, মানে ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন গুরুত্ব দিতে হবে, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল যে কারণে হবে সেই কারণে তুমি দিবা। যদি ব্যাকটেরিয়ার কারণে হয় অ্যান্টিবায়োটিক দিবা, অ্যান্টিভাইরাল। এগুলি তুমি আগে কালচার, আমরা সাধারণত কালচার সেন্সিটিভিটি করে নিই, সিএস কালচার সেন্সিটিভিটি করার পরে আমরা যদি দেখি যে এটা ব্যাকটেরিয়া, তাহলে অ্যান্টিবায়োটিক দেই, যদি ভাইরাস অ্যান্টিভাইরাল দেই, যদি ফাঙ্গাস হয় অ্যান্টিফাঙ্গাল দিই। সাধারণত তোমার আহ, মানে এই জিনিসগুলি খুব কমন। আর আমরা অনেক সময় সার্জিক্যাল ইন্টারভেনশন করি। কি কি? যে অংশটা তার কর্নিয়াল আলসার হয়েছে সেই টিস্যুটাকে আমরা মানে আমরা রিমুভ করে দিই, রিমুভ দ্য আলসার or repair the damaged corneal tissue. ওকে, তো ট্রিটমেন্ট অফ দ্য ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসারের এটা তোমার ধরে স্যার, যে ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসারের ক্ষেত্রে কি দিব? আমরা টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিব, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, সেফ্রোফ্লক্সাসিন, ওফ্লক্সাসিন এগুলি আমরা দিই। তারপরে সাবকনজাংটিভাল ইনজেকশন দিই। তারপরে সিস্টেমিক অ্যান্টিবায়োটিক আমরা দিতে হয় অনেক ক্ষেত্রে। যদি তোমার দেখা যাচ্ছে যে আমরা মনে করতেছি এটা হাই রিস্ক অফ পারফোরেশন, হ্যাঁ, আলসারটা এত বেশি যে পারফোরেশন হয়ে যাবে, তখন আমরা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিই সব রুটে। তখন অ্যান্টিবায়োটিক হলো সব রুটে, সব রুটে। আমরা স্টেরয়েড দেবো সব রুটে। এটা কিসের ক্ষেত্রে বলছিলাম? anterior uveitis. গুড, থ্যাংক ইউ। আমরা তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দেবো এই ক্ষেত্রে, আর ওকে স্টেরয়েড দেবো ইউভেটিসের ক্ষেত্রে, সব রুটে। সার্জারি কি? সার্জারি আমরা যে ডিব্রাইভমেন্ট অ্যান্ড কেরাটোপ্লাস্টি, এটা হতে পারে। আমরা এটা ডিব্রাইভমেন্ট করবো, যে আলসারটা আছে আলসারটাকে আমরা সরাই দিব, রিমুভাল অফ ইনফেক্টেড টিস্যু, এটা আমরা সরাই দেবো। এই আর তাহলে আমরা এই জিনিসটা আমরা কি জানলাম, যে ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসারের ট্রিটমেন্টটা তোমার স্যাররা তোমাদেরকে ধরতে পারে। ওকে, কমপ্লিকেশন তো কর্নিয়াল আলসার কি কি? কর্নিয়াল আলসারের কি কি হবে? কর্নিয়াল স্কেরিং হয়ে যাবে, কর্নিয়া পারফোরেশন হয়ে যাবে, গ্লুকোমা হতে পারে, ক্যাটারাক্ট ফর্মেশন হতে পারে, এন্ডোফথালমাইটিস, সব। কি হবে না বলো? সবই হবে। তোমরা এতগুলি ভয় ভয় পাওয়ার পরে মনে হয় তোমরা আর অপথলমোলজিতে কেউ আসবে না। আমার মনে হয় কমপ্লিকেশনের পরিমাণটা আর কমায় কমায় লিখতে হবে নাকি? হ্যাঁ, কেউ অপথলমোলজিতে আসবে না? একজন সাহস করে বলো তো যে আমি অপথলমোলজিস্ট হতে চাই। দেখি কে বলবা। যাও, তাকে আমি পাশ করে দিব ইনশাল্লাহ। এখন অনেকেই বলবে নাকি? সবাই সবাই কি দীপ বলছো? হ্যাঁ, তার মানে এখন সবাই বলবে না? অফথলমোলজি স্মার্ট সাবজেক্ট, চলে আসো। সবাই অপথ্যালমোলজিস্ট হতে চাইছে। পরীক্ষার আগ পর্যন্ত না হাবিব? জি আচ্ছা, স্যার। পরীক্ষার আগ পর্যন্ত, ঠিক আছে। এরপর নেক্সটে তাহলে আমরা কর্নিয়াল আলসারের আমরা ম্যানেজমেন্ট আমরা পড়লাম। এখন তোমার নেক্সট কোয়েশ্চনটা সারা ধরে যে কেরাটোপ্লাস্টি ডিফিনেশন কি? কেরাটোপ্লাস্টি, হোয়াট আর দ্য টাইপস অফ কেরাটোপ্লাস্টি, ইন্ডিকেশন অফ দ্য কেরাটোপ্লাস্টি, এটা তোমরা সবাই পড়ছো, তোমরা তোমাদের বইগুলিতে আছে, এইগুলিতে আছে, তোমরা সবাই পড়ছো। তারপর এগুলো তোমাদের স্যাররা ধরবে। আমি আমি এবং এমনভাবে কোয়েশনগুলি করছি যাতে স্যাররা যেগুলি ধরবে এর এর বাইরে যাতে না ধরে, কারণ তোমাদের লেভেলে তোমরা তো কেউ অপথলমোলজিস্ট না যে তোমাদের ডিপে ধরতে হবে এগুলি। আমি এক্সটার্নালের ব্যাপারে এখনো শিওর না, এক্সটার্নালটা কোন মেজাজে তা জানি না। আমি চেষ্টা করবো যে আমার জুনিয়র লেভেলে কাউকে আনতে। টেনশন করো না তোমরা, শুধু পড়াশোনাটা করো। আমি চাই যে আমার ছেলে মেয়েরা যাতে এখানে কেউ মানে চুপ করে না বসে থাকে, দু একটা কথা যাতে বলে, এটাই আমি চাই, আর কিছু না। তোমরা চুপচাপ থাকবে না, দু একটা কথা বলতে থাকবা, যা পারো বলবা, মানে চুপ করে থাকবে না। একদমই যদি না পারো বলবা স্যার এই মুহূর্তে মনে আসছে না। কিন্তু কখনো বলবো না যে স্যার পারি না, পারি না কথাটা কখনো বলা যাবে না। মানে এটা শুধু এখানে না, কোনো ইন্টারভিউ ক্ষেত্রে বলা যাবে না। তোমরা যখন বিসিএস এ যাবা, এফসিপিএস দিবা, এমএস করবা, হ্যাঁ, বা এফআরসিএস করবা, কখনো বলা যাবে না যে এটা আমি পারি না, এই কথাটা কখনো বলা যাবে না। কেরাটোপ্লাস্টি, কেরাটোপ্লাস্টি মানে কি জিনিসটা তো তোমরা সবাই জানো যে এটা সার্জিক্যাল প্রসিডিউর বা ড্যামেজড অর ডিজিজড কর্নিয়া ইজ রিপ্লেসড উইথ দ্য হেলদি ডোনার কর্নিয়া। এটা আমাদের সাধারণ ডোনার কর্নিয়াটা আমাদের এখানে রিপ্লেস করা হয়, যে হেলদি মানে সরি, এই যে ডিজিজড যে কর্নিয়াটাকে রিপ্লেস করা হয় হেলদি কর্নিয়া দিয়ে, তোমরা সবাই জানো। এখন এটা ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন ফুল থিকনেস ক্লাসিফিকেশন আছে, কেরাটোপ্লাস্টি পার্শিয়াল থিকনেস আছে, এন্টিরিয়র লেমিনার আছে। এই দু একটা কথা বলবা যে আমরা মরফোলজিক্যালি কেরাটোপ্লাস্টির এই ক্লাসিফিকেশন আমরা করতে পারি। 2 নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পারপাস, পারপাসটা কি কি, আমাদের উদ্দেশ্যটা কি, এটা তোমার একটা ক্লাসিফিকেশন আসে। যেমন অপটিক্যাল, আমাদের উদ্দেশ্য হলো ভীষণ দেখা। টেকটনিকের ক্ষেত্রে তোমার মানে মানে ভীষণটাকে রিস্টোর করা আমাদের টার্গেট। হ্যাঁ, থেরাপিউটিকের ক্ষেত্রে হচ্ছে যে নন হিলিং কর্নিয়াল আছে, কোনোভাবে ভালো হচ্ছে না, এটা ঠিক করা। কসমেটিকের ক্ষেত্রে তার ভীষণ কোনো ভীষণ তার নাই, কিন্তু তার চোখটা দেখতে খারাপ দেখা যাচ্ছে, এই জন্য আমরা তাকে কেরাটোপ্লাস্টি করি। এটা হলো তোমার কসমেটিক।
তার মানে অপটিক্যাল, টেকটনিক, থেরাপিটিক, কসমেটিক, দু একটা যদি উদাহরণ দাও স্যারা খুব খুশি হবে। তোমরা সবাই পড়ছো। অ্যাকর্ডিং টু ডোনার ম্যাটেরিয়াল, ডোনার ম্যাটেরিয়াল এটা এটা তোমার ওই ক্লাসিফিকেশন না, তো তোমার যদি এইরকম দু একটা ক্লাসিফিকেশন বলো সারা খুশি হবে। এটা হলো যে হোমোগ্রাফট কি, অটোগ্রাফট কি, আইসোগ্রাফট কি, হ্যাঁ, হেটারোগ্রাফট কি। হোমোগ্রাফট হচ্ছে যে তোমার সেম স্পেসিস, মনে করো মানুষেরটা মানুষের শরীরে দিচ্ছ, হ্যাঁ, গরুরটা গরুর শরীর গরুর চোখে দিচ্ছ, মানুষেরটা মানুষের চোখে, এটা হলো হোমোগ্রাফট, একই স্পেসিস। অটোগ্রাফট হচ্ছে মানে তোমার ডোনার ম্যাটেরিয়াল ফ্রম দ্য সেম ইন্ডিভিজুয়াল, মনে করো তোমার চোখে তোমার থাই থেকে স্কিন নিচ্ছ, হ্যাঁ, বা পাম থেকে নিছো, পাম আমাদের হাতের তালু থেকে আমরা নেই, অনেক সময় আমাদের বোনস, তার মানে তোমার শরীর থেকে নেওয়া হচ্ছে। এটা হলো অটোগ্রাফট, এটা হলো অটো। আর আইসোগ্রাফট হচ্ছে সেম জিনিস। ও মানে অটোগ্রাফট হচ্ছে আমি বলছি যে তোমার সেম জিনিস থেকে, মনে করো তোমার কনজাংটিভা থেকে তোমার কনজাংটিভা, তোমার হাড্ডি থেকে তোমার হাড্ডি। আর আইসোগ্রাফট হচ্ছে যে হোমোজাইগাস টুইন, তোমার বোনের বা তোমার ভাই যার টোন সেম জিনিস, তাদের ক্ষেত্রে আমরা আইসোগ্রাফট করি। হেটারোগ্রাফট হচ্ছে যে মানে তোমার মানে মিলে না, মনে করো আমরা পশু পাখি থেকে আনছি, এরকম। সো তোমার এই যে জিনিসগুলি হোমোগ্রাফট, অটোগ্রাফট, আইসোগ্রাফট, হেটারোগ্রাফট, এসব তোমরা সবাই জানো। এগুলো দু একটা কথা মানে মাথায় রাখলে হবে যে কেরাটোপ্লাস্টি তাহলে আমরা এভাবে আমরা কালেক্ট করতে পারি, আমরা করতে পারি। অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ সার্জারি, এটা সিম্পল কেরাটোপ্লাস্টি, কম্বাইন্ডের ক্ষেত্রে আমরা একসাথে ক্যাটের সার্জারি করতে পারি, অথবা অনেক সময় ক্যাটের সার্জারি করে তোমার আয়ল দেই না, তার মানে আমরা ক্যাটের সার্জারি করে আবার আয়লও দিতে পারি, পিসিআইএলও দিতে পারি, আবার একসাথে তোমার ট্রাবেকুলেক্টমি করতে পারি, আবার একই সাথে তোমার ভিট্রেক্টমি করতে পারি, বিটেকটমি, রেটিনার সার্জারি। তার মানে এগুলো তোমার অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ সার্জারি হচ্ছে তোমার সার্জারির কি। একটা সিম্পল ক্যারাটোপ্লাস্টি করছি, শুধু শুধু ক্যারাটোপ্লাস্টি, আর ক্যারাটোপ্লাস্টির সাথে ফেকো অপারেশন করলাম, ক্যারাটোপ্লাস্টির সাথে তোমার মানে গ্লুকোমার সার্জারি করলাম, ট্রাবিকুলেক্টমি, মানে ফেকো মানে ক্যারাটোপ্লাস্টির সাথে তোমার আমরা রেটিনার সার্জারি, বিটেকটমি করলাম। সো এইভাবে তুমি দু একটা ক্লাসিফিকেশন বলবা ক্যারাটোপ্লাস্টিক। ইন্ডিকেশন কি কি তোমাদের বই আছে, করে নিবা, যে সিডোফাকিক বোলাস কেরাটোপ্যাথি, কেরাটোকোনাস, এফাকিক বোলাস কেরাটোপ্যাথি, ফোক্স কর্নিয়াল ডিস্ট্রফি, কর্নিয়াল গ্রাফট, এই জিনিসগুলো তোমরা মানে ইন্ডিকেশন আমরা কি কি কারণে পেনিট্রেটিং কেরাটোপ্লাস্টিক করি, স্যাররা যখন ধরবে দু একটা বলবা, স্যাররা খুব খুশি হবে। আচ্ছা, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ দ্য ভিজুয়াল পাথওয়ে, হোয়াট আর দ্য অপটিক নার্ভ ডিজিজ, ডিফাইন অ্যাকোমোডেশন, দি অপটিক্যাল চেঞ্জেস অকার্স ইন অ্যাকোমোডেশন। আমি মনে হয় সব লিখে নাই মনে হচ্ছে। আচ্ছা, তোমরা এই কোয়েশনটা একটু স্ক্রিনশট নাও। আমি অ্যাকোমোডেশনটা আর যে অপটিক্যাল চেঞ্জ অকার্স ইন অ্যাকোমোডেশনটা, এটা আমি মনে হয় আনসারটা লিখি নাই। এটা তোমরা এই কোয়েশনটা তোমরা একটু স্ক্রিনশট করো, স্ক্রিনশট নাও, এটা তোমরা একটু পড়ে নিবা। আচ্ছা, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ভিজুয়াল পাথওয়ে, তোমরা সবাই জানো আমরা কোথা থেকে, চোখের রেটিনা থেকে শুরু হয়, তাই না? চোখের ভিজুয়াল পাথওয়ে চোখের রেটিনা থেকে শুরু হয়, তারপর অপটিক নার্ভ, অপটিক কাজমা, অপটিক ট্রাক, ল্যাটারাল জেনিকুলেটেড বডি, অপটিক রেডিয়েশন, ভিজুয়াল কর্টেক্স। ভিজুয়াল কর্টেক্সটা কত নম্বর থাকে বলো তো? প্রাইমারি 17, 7। সেকেন্ডারি 18। হ্যাঁ, ঠিক আছে অমিত, গুড। তাহলে 17 ভিজুয়াল কর্টেক্স, এটা হলো আমাদের ভিজুয়াল পাথওয়ে। এটা হলো তোমার, এটা তোমার এই যে এই কম্পোনেন্ট গুলো বলবা। কি কি ডিজিজ আছে অপটিক নার্ভে, কি কি ডিজিজ? মনে করো জন্মগতভাবে এনোমেলিস অফ দ্য অপটিক ডিস্কে থাকতে পারে, কলবোমা থাকতে পারে, হাইপোপ্লাসিয়া অফ দ্য অপটিক ডিস্ক থাকতে পারে, কনজেনিটাল পিগমেন্টেশন থাকতে পারে, ড্রুজান থাকতে পারে, এনোমেলিস অফ দ্য নার্ভ ফাইবার থাকতে পারে। এনোমেলিস অফ দ্য নার্ভ ফাইবার হলো আলাদা, এর মধ্যে আলাদা মধ্যে চলে যাবা, কিন্তু এটা হলো তোমার কনজেনিটাল, এগুলো কনজেনিটাল এনোমেলিস, ঠিক আছে? আর এনোমেলিস অফ দ্য নার্ভ ফাইবার, নার্ভ ফাইবারে তার অনেকগুলো প্রবলেম থাকতে পারে। তো সো এই জিনিসগুলো তোমরা বলবা। ইনফ্লামেশন, ইনফ্লামেটরি হতে পারে, অপটিক ডিজিজের মধ্যে ইনফ্লামেটরি কি কি, অপটিক নিউরাইটিস হতে পারে, হ্যাঁ, তোমরা এগুলো পড়বা। অপটিক নিউরাইটিস, নিউরোরেটিনাইটিস, তারপর ভাস্কুলার ডিস্টারবেন্স হতে পারে, এন্টিভ ইসকেমিক অপটিক নিউরোপ্যাথি হতে পারে, গ্লুকোমা থাকতে পারে, ডিজেনারেশন থাকতে পারে। এগুলো তোমরা দুই চারটা বললেই সারা খুশি হবে, সব বলার দরকার নেই, দুই চারটা বলবা সারা খুশি হয়ে যাবে। আচ্ছা, আর অ্যাকোমোডেশনটা তোমরা তাহলে একটু পড়ে নিও। অ্যাকোমোডেশন তো তোমরা সবাই জানো যে অ্যাকোমোডেশনটা জিনিসটা কি। অ্যাকোমোডেশন তো জানো যে আমরা যে নেয়ার যে জিনিসটা দেখি, তখন কি হয়, নেয়ার জিনিস যখন দেখি তখন আমাদের সিলিয়ারি বডির যে মাসল থাকে, সিলিয়ারি বডির তোমার কনস্ট্রিক্ট করে, হ্যাঁ। তোমরা তো এই পাথওয়েটা জানো যে ইডেঞ্জার ওয়াস্টফল নিউক্লিয়াস থেকে আমাদের যে থার্ড ক্রেনিয়াল নার্ভ, ওকুলোমোটর নার্ভের একটা ফাইবার চলে যাচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়নে, তারপর পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা সাপ্লাই দিচ্ছে কোথায়, সিলিয়ারি বডিতে, সিলিয়ারি মাসলে, হ্যাঁ। আর আরেকটা দিচ্ছে তোমার
আমাদের কি বলে আইরিসের যে স্পিংটার পিপলি মাসলে, তারপরে স্পিংটার পিপলি মাসল তোমার কনস্ট্রিক্ট করে, আর এদিক দিয়ে সিলিয়ারি মাসল তোমার কনস্ট্রিক্ট করে। তো সিলিয়ারি মাসল যদি কনস্ট্রিক্ট করে তাহলে কি হচ্ছে, তাহলে তোমার জনলটা তোমার লুজ হয়ে যাবে, ওটা কনস্ট্রিক্ট করতেছে, এটা লুজ হচ্ছে। লুজ হলে কি হবে, আমাদের যে লেন্সটা থাকে, আইওলটা থাকে, লেন্সটা তো সামনে চলে গেল, তার মানে এন্টার পোস্টের যে তোমার ডায়ামিটারটা বেড়ে যায়, এন্টার পোস্টের শেপটা, তাহলে কি কি চেঞ্জ হবে, এটা তুমি যে অপটিক্যাল চেঞ্জেস ওয়াকার্স ইন অ্যাকোমোডেশন, তাহলে কি হচ্ছে, এন্টার পোস্টের তোমার ডায়ামিটারটা বেড়ে যাচ্ছে। তো ডায়ামিটার বেড়ে গেলে কি হচ্ছে, আমাদের অ্যাকোমোডেশন হয়। তার মানে অ্যাকোমোডেশনটাও এবং অপটিক্যাল কি কি চেঞ্জ হয়, এগুলো তোমরা একটু বইটা থেকে একটু দেখে নিবা। আমি এখানে স্লাইডে মনে হয় লিখতে ভুলে গেছি খুব সম্ভবত। আচ্ছা ঠিক আছে, এই জন্য মুখে বললাম। এটা একটু স্লাইডটা নাও, যে রিফ্র্যাক্টিভ এরর কি কি আছে, ডিফাইন ক্লাসিফাইড ট্রিটমেন্ট অফ দ্য মায়োপিয়া, ডিফাইন প্রগ্রেসিভ অ্যান্ড প্যাথোলজিক্যাল মায়োপিয়া, হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ দ্য প্যাথোলজিক্যাল মায়োপিয়া। এগুলো তোমার মানে আমি আমার কাছে মনে হয় এগুলো তোমাদের সবারই জানা দরকার বাস্তব জীবনে, কারণ আমাদের ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই এখন চশমা পরে, মাইনাস পাওয়ার পরে, এবং তাদের কি কি প্রবলেম হয়, এগুলো চশমা দেখেই আমরা শান্ত প্রশ্নটা করি। এইগুলি তোমরা আবার ভুল করে আবার চশমা রেখে চলে এসো না, তাহলে আবার কিন্তু ভুল করবা। হ্যাঁ, প্রশ্নটা বরং পড়ে ফেলবা কষ্ট করে, ঠিক না? কি ঘুমায় গেছো তোমরা? না স্যার। আচ্ছা, মানে ভাবলাম যে চশমার কথা বলছি দেখে চশমা রেখে আসবা। হ্যাঁ, চশমা রেখে এসো না। তাহলে রিফ্র্যাক্টিভ ইরর কি কি আছে, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, অ্যাস্টিগমেটিজম। আচ্ছা, প্রেসবায়োপিয়া কি আমাদের রিফ্র্যাক্টিভ ইরর? না স্যার। না। গুড। মানে আমাদের রিফ্র্যাক্টিভ ইররের মধ্যে অনেকেই মানে প্রেসবায়োপিয়া লেখে, প্রেসবায়োপিয়া আমাদের রিফ্র্যাক্টিভ ইরর না, এটা ন্যাচারাল। বয়স 40 হবে তার চশমা লাগবে, এটা ন্যাচারাল। আর রিফ্র্যাক্টিভ ইরর হচ্ছে যে মায়োপিয়া, এটাও তার দূরের জিনিস দেখতে সমস্যা হয়। হাইপারমেট্রোপিয়া, অ্যাস্টিগমেটিজম মানে সে ডিস্টর্টেড দেখে, আঁকা বাঁকা দেখে। কারণ কি? কারণ হচ্ছে ইরেগুলারিটি অফ দ্য শেপ অফ দ্য কর্নিয়া অ্যান্ড লেন্স। তার আমাদের যে কর্নিয়া এবং লেন্স একটা শেপ আছে, একটা গম্বুজ আকৃতি, কিন্তু যদি তোমার ইরেগুলারিটিস হয়, মনে করো ঢেউ খেলানো হয়, তাহলে উঁচু জায়গার মধ্যে লাইটটা পড়লে কি হবে, এখানে বাধা পাচ্ছে লাইট, যখন লাইটটা ছড়ায় যাচ্ছে, তাহলে যে পরিমাণ লাইট তার রেটিনা যাওয়ার কথা ছিল, এই পরিমাণ লাইট রেটিনা যায় না, যার ফলে সে যা দেখে সব ঝাপসা দেখে। এই যে ঝাপসা যে দেখে, এটাকে তোমার অ্যাস্টিগমেটিজম হয়, মানে তার ডিস্টর্টেড ভিশন হয়। তারপরে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, অ্যাস্টিগমেটিজম। আর মায়োপিয়াটা কি, তাহলে যে দূরের জিনিসটা সে দেখতে পায় না, এটা বই থেকে মানে তোমার ক্লাসিফিকেশন যদি করো মায়োপিয়ার, তাহলে এভাবে বলবো যে মাইল্ড মায়োপিয়া হচ্ছে -3 পর্যন্ত, মডারেট হচ্ছে 3 থেকে 6 পর্যন্ত, হাই মায়োপিয়া হচ্ছে -6। প্যাথোলজিক্যাল মায়োপিয়া, প্যাথোলজিক্যাল মায়োপিয়া হচ্ছে যে মোর দেন 6 ডায়োপ্টার থাকবে, হ্যাঁ, কিন্তু তার চোখে বিভিন্ন চেঞ্জ থাকবে, তার রেটিনায় বিভিন্ন চেঞ্জ থাকবে, এবং এটা থ্রেটেনিং টু ভিশন। হ্যাঁ, থ্রেটেনিং। হাই মায়োপিয়া থাকবে এবং থ্রেটেনিং থাকবে। থ্রেটেনিং কি কি থাকবে, প্যাথোলজিক্যাল মায়োপিয়াতে কি কি চেঞ্জ হয়, একজন বলো তো, রেটিনার কি কি চেঞ্জ হবে, কে বলবে, একজন বলো, অর্পা বলো, লার্জ অমিত। লার্জ অপটিক ডিস্ক হয়, টেম্পোরাল পিসেন্ট থাকবে, পোস্টেরিয়র গুড। স্টেফাইলোমা। পোস্টেরো স্টেফালোমা। আচ্ছা, আর কি কি থাকবে? ফস্টাফিউস প্লেগ স্পট। পোস্টার ফুল স্পট। শোনো, তোমরা সিরিয়াল করে বলবা, শোনো আমি বলি। মনে করো প্রথমে অপটিক ডিস্কটা বলো, অপটিক ডিস্কটা তাহলে লার্জ থাকতেছে, এখানে তোমার একটা ক্রিসেন্ট থাকবে। ক্রিসেন্ট কেন থাকবে, যেহেতু তোমার চোখটা স্বাভাবিকের তুলনায় ভিতরে বড়, তার মানে পাতলা, অপটিক ডিস্কটাই জন্য বড়। অপটিক ডিস্কটা যেহেতু তোমার চলে যাচ্ছে, তাহলে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম গুলি সরে যাচ্ছে, এখানে একটা তোমার একটা ক্রিসেন্ট হবে। হ্যাঁ, টেম্পোরাল একটা ক্রিসেন্ট হবে। তারপর ওভারঅল যে তোমার ফান্ডাসটা, এটা বলে টিগ্রয়েড ফান্ডাস, টিগ্রয়েড ফান্ডাস বা টেসিলেটেড ফান্ডাস বলে, টেসিলেটেড ফান্ডাস বা টিগ্রয়েড ফান্ডাস। এখন তুমি বলো যে যেহেতু তার চোখের রেটিনাটা পাতলা, তার পিছনের যে ব্লাড ভেসেল থাকে, কয়েডাল ব্লাড ভেসেল গুলো এখানে চলে আসবে, এটাকে বলে লেকর ক্রেক্স। লেকর ক্রেক্স। এই লেকর ক্রেক্সটা যখন তোমার এখানে ছিঁড়ে যাবে, লেকর ক্রেক্সটা যখন তোমার ব্লাড ভেসেলটা ছিঁড়ে যাবে, তখন একটা হ্যামোরেজ হবে, এটাকে বলে ডিসকোয়েড শেপ হ্যামোরেজ। ডিসকোয়েড শেপ হ্যামোরেজ। ওই হ্যামোরেজটা যখন তোমার অ্যাবজর্ব হবে, তখন এটা ফোস্টার ফুল স্পট হবে। তার মানে কি, তাহলে প্রথমে হচ্ছে তোমার লেকর ক্র্যাক্স, লেকর ক্র্যাক্স এর পরে হচ্ছে তোমার হ্যামোরেজ, ছিঁড়ে গেল, ব্লাড ভেসেলটা ছিঁড়ে গেল, ওখানে একটা হ্যামোরেজ হলো, সেই হ্যামোরেজটার নাম হচ্ছে কি, ডিসকোয়েড শেপ হ্যামোরেজ। এই হ্যামোরেজটা যখন অ্যাবজর্ব হবে, তখন লোকালাইজড একটা কি হবে, ফোস্টার ফুল স্পট হবে। এই জায়গাটা যখন আরো দুর্বল হবে, তখন এখান থেকে সিএনবিএম ডেভেলপ করবে, করোডাল নিওভাস্কুলার, করোডাল নিওভেসেল বলবা, সিএনভি, করোডাল নিওভাসেল।
যেহেতু উইক হচ্ছে এই পেনটা, কোরোডার এখানে ব্লাড ভেসেল, নিচের কোরড থেকে এখানে তোমার ব্লাড ভেসেল চলে আসবে। তো কোরোডাল ব্লাড ভেসেল হলো সিরিয়াল মতে বললাম। তারপরে আমি কি বললাম যে একটা হলো বলছি যে অপটিক ডিস বড় হবে, লার্জ অপটিক ডিস। তারপরে হচ্ছে টেম্পোরাল মানে ক্রিসেন্ট। তারপরে বলছি ওভারঅল পুরা রেটিনাটাই হবে টিগ্রয়েড ফান্ডাস বা টেসেলেটেড ফান্ডাস বলে। দেখবে বাঘের শরীরের মতো দাগ টানা, দাগ কাটা। তার মানে কি, ওই যে একটা, মনে করো আমি যদি একটা কাপড়কে টানি, তুমি আমাকে দেখতে পাচ্ছ কিনা জানি না, মনে করো আমি একটা কাপড়, এই কাপড়টাকে আমি যদি এইভাবে টানি, তাহলে কাপড়টার সুতাগুলি কি আলাদা আলাদা হয়ে যাবে না? আলাদা হবে। বাচ্চারা জি কথা স্যার। বলো। আচ্ছা, তার মানে এই যে তোমার সুতাটা যে আলাদা হলো, এটাকে বলে টিগ্রয়েড ফান্ডাস বা টেসেলেটেড ফান্ডাস। তারপরে এখানে বললাম যে লেকর ক্রেক্স হবে, লেকর ক্রেক্স মানে ব্লাড ভেসেল ছিঁড়ে ডিসক্রিট শেপ হেমোরেজ হবে। হেমোরেজ থেকে অ্যাবজর্ব হওয়ার পর ফুস্টার পক্স স্পট হবে। তারপরে এটা দীর্ঘদিন থাকার পর একটা সিএনবি হবে, কোরোনাল নিও ভেসেল হবে। এর চেয়ে জঘন্য হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে পেরিফেরি। পেরিফেরিতে তোমার ডিজেনারেশন হয়, লেটেস্ট ডিজেনারেশন। ওই ডিজেনারেশনটা তোমার এখানে হোল হয়, একটা গর্ত হয়ে রেটিনাটাকে ছেড়ে যেতে পারে, রেটিনাল ডিটাচমেন্ট। এই যে লিখছি দেখো, যে রেটিনাল ডিটাচমেন্ট, রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে। তো রেটিনাল ডিটাচমেন্ট হলে তো একটা একটা বাচ্চা, তোমাদের বয়সে ইয়ং ছেলে মেয়ে যারা মাইনাস পরে চশমা পড়তেছে, তারা যদি তোমার, আমি জানি না তোমাদের মধ্যেও কেউ আছে কিনা, যদি কেউ চশমা পড়ো, তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে একজন রেটিনা স্পেশালিস্টকে দিয়ে তোমাদের রেটিনাটা চেক করাবা। কারণ তোমাদের বয়সে ছেলেমেয়েরাই বেশি অন্ধ হচ্ছে, ব্লাইন্ড হয়ে যাচ্ছে। হঠাৎ করে মাইনাস পাওয়ারে চশমা পরে, কখনো কোনদিন রেটিনা চেক করে না। তোমার মানে লেটেস্ট ডিজেনারেশন আছে, কোনো লেজার দেয় নাই। এক সময় হঠাৎ করে দেখা যাচ্ছে যে দিনের বেলা ভালো দেখে, রাতের বেলা দেখে না। সো তোমাদের মধ্যে যারা মাইনাস পাওয়ারে চশমা পরে, খালি পাস করার জন্য বলছি না, তারা অবশ্যই তোমরা একজন রেটিনা স্পেশালিস্টকে দিয়ে রেটিনাটা চেক করবা। আর ঢাকা আসলে অবশ্যই আমার কাছে চলে আসবা। ঠিক আছে, ইনশাল্লাহ দেখে দেবো। আচ্ছা, তারপর আসো মায়োপিয়ার ক্লাসিফিকেশন। তাহলে নন প্যাথোলজিক্যাল হতে পারে, প্যাথোলজিক্যাল হতে পারে, আর অ্যাকোয়ার্ড মায়োপিয়া হতে পারে। নন প্যাথোলজিক্যাল হচ্ছে যেটা বলছে যে তোমার মায়োপিয়া বাট তোমার ইয়া হয় নাই, মানে তোমার চেঞ্জ হয় নাই, রেটিনার চেঞ্জগুলো হয় নাই। আর তারপরে যে পোস্টোস্টাফিলমা হতে পারে। পোস্টোস্টাফিলমা মানে কি, ওই দিকে পিছন দিকে তোমার গর্ত হয়ে যেতে পারে, থিননেস হয়ে, রেটিনা থিন হয়ে, যেহেতু তোমার রেটিনাটা অনেক বড় ভিতরে। প্যাথোলজিক্যাল মায়োপিয়া, এই কথাটা বলছিলাম যে দিস দ্য মোর সিভিয়ার ফর্ম অফ মায়োপিয়া দ্যাট প্রগ্রেস রেপিডলি অফেন। এটা কিন্তু তোমার একটা ডিফিনেশন আসবে, প্যাথোলজিক্যাল মায়োপিয়ার ডিফিনেশনটা তোমাদের স্যাররা ধরে, এটা তোমরা একটু নোট করে রাখবা যে প্যাথোলজিক্যাল মায়োপিয়া কি। দিস দ্য মোর সিভিয়ার ফর্ম অফ মায়োপিয়া দ্যাট প্রগ্রেস রেপিডলি অফেন লিডিং টু হাই মায়োপিয়া অ্যান্ড ভিশন থ্রেটেনিং কমপ্লিকেশনস। এই কথাটা তোমাদের মতো করে বলতে পারো, আমি আমার মতো করে বলছি আর কি। আর একোয়ার্ড মায়োপিয়া হচ্ছে, মনে করো কেউ যদি মনে করো নিউক্লিয়াস স্ক্লেরোসিস ক্যাটারেক্ট হয়েছে, সে স্থানে অপারেশন করতেছে না, উনি কিন্তু তোমার দূরের জিনিসটা ভালো দেখতে পায় না। এটা বলে একোয়ার্ড মায়োপিয়া। হুম, ড্রাগ বানানটা হয় নাই, ধরো ঠিক করে দিচ্ছি। এই তাড়াহুড়ো করে লিখি তো, আর ওইদিকে তাকানোর মতো সুযোগ থাকে না। আচ্ছা, তাহলে মানে প্যাথোলজিক্যাল মায়োপিয়ার ডেফিনেশনটা এভাবে বলবা যে প্যাথোলজিক্যাল মায়োপিয়া, এবং এটা এটা তোমাদের টিচাররা ধরবে, এটার সাথে যে কমপ্লিকেশন গুলি ধরে কি কি প্যাথোলজিক্যাল মায়োপিয়া হয়, এটা পড়বা। প্যাথোলজিক্যাল মায়োপিয়া ইজ এ ডেসক্রাইবড অ্যাজ হাই মায়োপিয়া, মানে refractive power more than -6 diopter that is accompanied by characteristic degenerative changes in the sclera, choroid and retinal pigment epithelium associated with decreased vision। তোমরা এই ডেফিনেশনটা দিও, এই ডেফিনেশনটা দিবা, বা ডেফিনেশনটা খারাপ না, ভালো লিখছে। সো এই ডেফিনেশনটা তোমরা পড়বা, পড়ে এই যে কমপ্লিকেশন কি কি হতে পারে, রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে, গ্লুকোমা হতে পারে, ক্যাটারাক্ট হতে পারে, মেকুলার ডিজেনারেশন হতে পারে, আদার কমপ্লিকেশন কি কি হতে পারে, দু একটা কথা বলবা। আমি যে কয়েকটা বলছি সেই কয়েকটা কথাই বলবো, যে প্যাথোলজিক্যাল মায়োপিয়ার কমপ্লিকেশন কি কি হতে পারে। এটা ধরো যে ডিফাইন্ড হাইপারমেট্রোপিয়া, ডেসক্রাইব ক্লিনিক্যাল ফিচার এন্ড ট্রিটমেন্ট, এগুলো স্ক্রিনশট নাও। ডিফাইন্ড হাইপারমেট্রোপিয়া এবং ডেসক্রাইব ক্লিনিক্যাল ফিচার এন্ড ট্রিটমেন্ট, এগুলো তোমাদের সারা ধরে, আমি যতটুকু বুঝলাম। তাহলে মানে এটা হচ্ছে মায়োপিয়া হচ্ছে সে মানে দূরের জিনিস দেখতে পাবে না, এটা কাছের জিনিস দেখতে পাবে না। আর ক্লিনিক্যাল ফিচার সেম, এটা ব্লাড ভিশন থাকবে, এটা প্রচন্ড মাথা ব্যথা করবে, চোখ ব্যথা করবে, হ্যাঁ, তোমার ফেটিক থাকবে, এটা থাকবে। আর তোমার দীর্ঘদিন যদি তুমি জোর করে একটা জিনিসকে দেখো, তাহলে তোমার চোখ বাঁকা হয়ে যাবে, স্ট্রেবিসমাস হবে, মিস অ্যালাইনমেন্ট হবে। যদি তুমি ইফোর্ট দাও, ডিউ টু দ্য ইফোর্ট রিকোয়ার্ড টু দ্য ফোকাস, কোন একটা জিনিস, কাছের একটা জিনিসকে জোর করে দেখতে চাও, তাহলে তো চোখ বাঁকা হয়ে গেছে।
অনেক সময় রুগীরা এসে বলে তার ডাবল ভিশন হয়। তার মানে হাইপার মেট্রোপিয়ার ক্ষেত্রে এই প্রবলেমগুলো। হাইপার মেট্রোপিক রোগীর ক্ষেত্রে সাধারণত কি গ্লুকোমা হয় বলতো? হাইপার মেট্রোপিয়ার গ্লুকোমা কোনটা হয়? স্যার অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। গুড, থ্যাংক ইউ মনির, অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা হবে। আর মায়োপিয়া মানে তোমার মায়োপিক পেশেন্টের সাধারণত প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা হয়। আচ্ছা, ঠিক আছে। তার মানে হাইপার মেট্রোপিয়ার ট্রিটমেন্ট কি? মানে তোমাদের মাঝে মাঝে প্রশ্ন করি তোমরা ঘুমায় গেছো কেন এই কারণে। হ্যাঁ, এটা তো আসলে তোমাদের চেহারা দেখতে পাচ্ছি না, মানে ক্লাস করানো আমারও একটা আগ্রহটা খুব বেশি পাই না। চেহারা দেখলে না ক্লাস করতে ইচ্ছা করে। কারণ আমি তো ব্লাইন্ড মানে অন্ধের মধ্যে ক্লাস করে যাচ্ছি, কথা বলে যাচ্ছি। হ্যাঁ, যাই হোক, তোমার হাইপার মেট্রোপিয়াতে গ্লাস দিবা, মানে লেসিক করবা। তারপর হচ্ছে তোমার সার্জিক্যালি মানে ইন্ট্রাওকুলার লেন্স দিতে পারো। মানে রেগুলার আই এক্সারসাইজ করতে হবে, নাহলে চোখ ব্যথা করবে। লাইফস্টাইল অ্যাডজাস্টমেন্ট করতে হবে। যারা কাছের কাজ করে, মোবাইল দেখে বেশি, বা তোমার ল্যাপটপে কাজ করে, তাদেরকে আমরা বলি যে 20 মিনিট কাজ করবে, 20-20 একটা রুল আছে। 20 মিনিট কাজ করার পরে 20 সেকেন্ড আমরা চোখটাকে তোমার রেস্ট দিতে বলি। 20 মিনিট কাজ করার পরে 20 সেকেন্ড চোখটাকে রেস্ট দিতে বলি। অথবা 20 ফিট দূরে কোনো একটা জিনিসকে তাকাতে বলি। তার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে, হ্যাঁ, স্ক্রিন টাইমটাকে কমায় আনতে হবে, যতটুকু না না করলেই না, এগুলি। তার মানে হাইপার মেট্রোপিক ট্রিটমেন্টের ক্ষেত্রে এগুলি বলবো। হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য প্রেসবায়োপিয়া, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট, হোয়াট ইজ দ্য রুল অফ থাম, এগুলো স্ক্রিনশট নাও। এগুলো তোমার টিচাররা ধরে, এগুলো টিচাররা ধরে, এই টিচাররা ধরে এই প্রশ্নগুলো তোমরা আনসার দিবা। তার মানে প্রেসবায়োপিয়া আমি বলছিলাম যে প্রেসবায়োপিয়া কিন্তু তোমার একটা ফিজিওলজিক্যাল প্রসেস। এটা কিন্তু তোমার প্যাথোলজিক্যাল না। বয়স হয়েছে তোমার এটা বাড়বে, মানে কাছের জিনিস কম দেখবা। তাহলে ফিজিওলজিক্যাল ইনসাফিসিয়েন্সি অফ অপটিক্যাল অ্যাকোমোডেশন অ্যাসোসিয়েটেড উইথ দ্য এজিং অফ দ্য আই, ইট রেজাল্টস ইন দ্য প্রগ্রেসিভলি এই, এটা তোমার চোখের বয়সের কারণে হয়েছে। তো প্রেসবায়োপিয়ার ট্রিটমেন্ট কি? অনেক সময় বিশেষ করে একটা প্রেসবায়োপিয়া হতে পারে, আমরা আমরা চোখের চশমা দিয়ে দিতে পারি, চশমা দিতে পারি, কন্ট্যাক্ট লেন্স দিতে পারি, আমরা লেসিক করতে পারি, আমরা লেন্স দিতে পারি, কর্নিয়াল ইনলেস একটা শব্দ আছে, যদি সম্ভব হয় এটা তোমরা একটু পড়বা। যে ইনসার্টিং এ স্মল প্লাস্টিক রিং, এটা আমরা ভিতরে দেই, স্মল প্লাস্টিক, তোমরা নামটা খালি শুনবা, কর্নিয়াল ইনলেস। হ্যাঁ, যদি বলতে পারো স্যাররা খুব খুশি হবে। যে তার একটা মনোফোকাল করে দিই, মানে তার মনোফোকাল এক চোখে, মনে করো সে কাছের জিনিস কম দেখে, একটা দিয়ে ভালো দেখে। তখন এই যে একটা পিন হোল একটা ক্যামেরা তৈরি হয়। দি ওপেনিং অ্যাক্টস লাইক এ পিন হোল ক্যামেরা অ্যান্ড অ্যালাউজ ইন ফোকাস লাইট সো দ্যাট ক্যান সি ক্লোজ অবজেক্টস। এটা বলে কর্নিয়াল ইনলেস। এই শব্দটা শুনলে স্যাররা খুশি হয়। হ্যাঁ, মানে যে সকল সব স্যাররা, মানে যাই হোক স্যাররা, এটা আধুনিক জিনিস। মানে আমাদের সিনিয়র স্যাররা এগুলি বুঝবে না, বাট আমাদের যে মডার্ন স্যাররা যারা আছে, জুনিয়র স্যাররা আছে, তারা এগুলি খুব ভালো বুঝবে। রুল অফ থাম মানে কি? হোয়াট ইজ দ্য রুল অফ থাম? রুল অফ থাম হলো যে তোমার, মানে সবকিছু তো তোমার ইয়ে হয় না, বয়স বা তোমার চেয়ে যারা 2 বছরের সিনিয়র, সে তোমার চেয়ে বেশি এক্সপিরিয়েন্সড, তাই না? তোমার বাবা মা, আমার বাবা মা হয়তো অশিক্ষিত হতে পারে, আমার বাবা মা কৃষক হতে পারে, কিন্তু আমার বাবা মার এক্সপিরিয়েন্স কিন্তু তোমার আমার আমার তোমার চেয়ে বেশি, বাবা মার, তাই না? আমার বাবা হয়তো কৃষক হতে পারে, আমার বাবা হয়তো মানে মুদির দোকানদার হতে পারে, বাট তার বয়সের কারণে আমার এক্সপিরিয়েন্সের চেয়ে তার এক্সপিরিয়েন্স অনেক বেশি হবে। এটা হলো রুল অফ থাম। আমি আন্দাজ করে আমার কাছের জন্য কতটুকু আমরা পাওয়ার দিই। আমরা একটা রোগীর বয়স কত, 40, তার আমরা একটা রুল অফ থাম্বে আমরা একটা পাওয়ার দিই। আপনার বয়স কত, 50, আমি আপনাকে একটা এক ধরনের পাওয়ার দিই, এটা রুল অফ থাম। তো এটা স্যাররা খুব কমনলি ব্যবহার করে দেখে রুল অফ থাম জিনিসটা জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ দ্য রুল অফ থাম। এটা ডিফিনেশনে তোমরা একটু দেখে নেবা, রাদার দেন থিওরি। এটা থিওরি মানে না, এটা তো তোমার ক্ষেত্রে হয়। আচ্ছা, হোয়াট আর দ্য কমন কজ অফ ব্লাইন্ডনেস ইন বাংলাদেশ? তোমরা কি বিরক্ত হচ্ছ না? তো বিরক্ত হচ্ছ? না স্যার। আচ্ছা, কি করবো বলো ভাই, বিপদে পড়ে গেছো তোমরা। হ্যাঁ, 10 মিনিট। তাহলে হোয়াট আর দ্য কমন কজ অফ দ্য ব্লাইন্ডনেস ইন বাংলাদেশ? হোয়াট ইজ দ্য জেরোথ্যালমিয়া, হোয়াট আর দ্য স্টেজ অফ জেরোথ্যালমিয়া, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট? এগুলো তোমরা সবাই জানো। এগুলো তোমরা পরীক্ষা আসছিল, আমার কাছে একটা খাতা আসছিল, আমরা 150 জনের খাতা দেখছি, 90% এই প্রশ্নের আনসারটা দিচ্ছে, তার মানে তোমরা সবাই জানো। তার মানে ব্লাইন্ডনেসের তোমার যদি মানে কারণ জিজ্ঞাসা করে, কয়েকটা কথা বলবা যে এজ রিলেটেড ক্যাটারাক্ট হতে পারে, রিফ্র্যাক্টিভ এরর হতে পারে, কর্নিয়াল আলসারের কারণে হতে পারে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, গ্লুকোমা, চাইল্ডহুড ব্লাইন্ডনেস, রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি। এটা আগের বইয়ে নাই, এখন বর্তমান বইয়ে আছে। তার মানে বাংলাদেশে কমন কজ, বাংলাদেশে ব্লাইন্ডনেসের কমন কজ যদি বলো, তাহলে 1 নম্বর আসবে ক্যাটারাক্ট, 2 নম্বর আসবে তোমার রিফ্র্যাক্টিভ এরর, 3 নম্বর আসবে
ডায়াবেটিক রেটিনোপ্যাথি, কর্নিয়াল এটা হলো পরে আসবে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি, গ্লোকোমা, তারপরে কর্নিয়া। তার বাচ্চাদের হতে পারে রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি, ছোটবেলা তার ক্যাটারাক্ট ছিল, সানি অপারেশন করে নাই। হ্যাঁ, সো এই বা তারপর আসতে পারে যে জেরপ্থ্যালমিয়া, মানে ভিটামিন এ ডিফিসিয়েন্সি। এই কয়েকটা কারণ হচ্ছে ব্লাইন্ডনেসের কারণ। বর্তমানে সব ভিটামিন এ ডিফিসিয়েন্সি বাচ্চা পাওয়া যায় না, কারণ সব বাচ্চাগুলিকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয় ছোটবেলায়। হ্যাঁ। আচ্ছা, একজন বলো তো, হঠাৎ করে আমার মনে হলো, যদি আমার এর সাথে রিলেটেড না, সাধারণত ভিটামিন এর ডিফিসিয়েন্সিটা 6 বছর আগে হয়। মানে ব্লাইন্ডনেসটা কেন হয় বলো তো, একজন বলতে পারবা? স্যার ভিটামিন এ বডিতে সিনথেসাইজড হয় না। আচ্ছা, গুড। মুনিয়া, তাহলে কোথা থেকে হয় বলো তো? 6 বছর পরে কোথা থেকে হয়? লিভার থেকে হয়। আমাদের লিভার থেকে সিনথেসিস হয়, তাই না? জি কিন্তু স্যার। 6 বছর আগে তোমার সিনথেসিস হয় না। থ্যাংক ইউ মুনিয়া। আচ্ছা, তার মানে জিরোফথ্যালমিয়ার ডিফিনেশন তোমরা তোমাদের বইয়ে যেটা আছে, এই জিরোফথ্যালমিয়ার ডিফিনেশনটা তোমরা তোমাদের বই থেকে এটা বলে নিবা। সুন্দর চলছে, কোনো সমস্যা হচ্ছে না, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে স্টেজগুলো তোমাদের বাইবেলে যা আছে, বাইবেল থেকে পড়ে নিবা, বই থেকে পড়ে নিবা। আচ্ছা, জিরোফথ্যালমিয়ার ডিফিনেশন, এটা তো তোমরা দেখছোই যে এটা একটা মেডিকেল একটা ইমার্জেন্সি। এটার ক্ষেত্রে তোমার ট্রিটমেন্টটা এভাবে ভাগ করে বলবা যে ভিটামিন এ সাপ্লিমেন্টেশন, যেহেতু আমি অবশ্য খাতা দেখছি, খালি ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার এই কথাগুলো লিখছে, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন, আর কিছু না। ওই যে তোমার ডোজ পোজ এগুলো লিখছে, আমার ডোজ পোজ তোমার জানা দরকার নাই। তোমার জিরোফথ্যালমিয়ার ট্রিটমেন্ট কি দিবা, আর প্রিভেনশন কেমনে করবা? প্রিভেনশন করতে পারো তোমার এন্টিনেটাল কেয়ার, এগুলি ম্যানেজ করবে, এগুলো তোমার প্রিভেনশনের ক্ষেত্রে। আর হয়ে গেছে, জিরোফথ্যালমিয়া হয়ে গেছে, তার মানে তোমার সাপ্লিমেন্টেশন দিতে হবে, মেডিকেল স্ট্যাটাস তোমার কি কি, এগুলো তোমাকে এগুলি মেনটেন করতে হবে। হ্যাঁ, মানে প্রোটিন জাতীয় খাবার তুমি বেশি পরিমাণে দিবা। রেসপিরেটরি ইনফেকশন থাকলে, ডায়রিয়া থাকলে, ওয়ার্ম ইনফেস্টেশন থাকলে, এগুলি তোমাকে, এই ইলনেস গুলিকে তোমাকে প্রিভেন্ট করতে হবে। তার মানে জিরোফথ্যালমিয়া ট্রিটমেন্ট তোমাকে এগুলো দিতে হবে। আর চোখের ক্ষেত্রে তোমার একটা পেশেন্টের জিরোফথ্যালমিয়া হয়ে গেছে, তার মানে তার চোখের আলাদা কেয়ার নিতে হবে। তার চোখে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে, এট্রোপিন আয়নমেন্ট দিতে হবে, কারণ এখান থেকে কি হচ্ছে, সাইনিকিয়া হয়। এট্রোপিন আয়নমেন্ট কেন দেবো আমরা বলো তো? সাইনিকিয়া প্রিভেন্ট করতেছে। 2 নম্বর হচ্ছে পেন হয়, সিভিয়ার পেন হয়। তো সিভিয়ার পেনকে প্রিভেন্ট করার জন্য আমরা এট্রোপিন দিচ্ছি, ঠিক কি না? এট্রোপিন কি জিনিস বলো তো একজন? অ্যান্টিকোলিনয়েড। গুড। মাই ডিয়ার। শুধু মাইডিয়েটর বললে হবে না, মাইডিয়েটিক্স বললে হবে না। আহ, এটা আরেকটা কি, এর সাথে একটা যোগ করবা। যদি আমি সাইক্লোপেজিক। গুড, তাহলে দুইটা কথা বলবা, একটা হলো মাইডিয়াসিস ফাংশন আছে, আর একটা হলো সাইক্লোপ্লেজিক ফাংশন। তার মানে কি, সিলারি বডিকে সে তোমার প্যারালাইজড করে, যার ফলে তোমার পেন রিলিফ হয়। তার মানে অ্যাট্রোপিন এবং হোমাট্রোপিন দুটা কাজ করে, অ্যাট্রোপিন হোমাট্রোপিন দুটা কাজ করে। কি কি কাজ করতেছে? একটা হচ্ছে তোমার পিপল ডাইলেট করে, আরেকটা হচ্ছে মাইডিয়াসিসের কাজ করতেছে, একটা কাজ করতেছে সাইক্লোপ্লেজিক। সাইক্লোপ্লেজিক মানে হচ্ছে সাইক্লোপ্লেজিয়া, মানে ওটাকে তোমার প্যারালাইজ করে সিলিয়ারি বডিকে, যার ফলে তোমার পেন রিলিফ হয়। ঠিক আছে, গুড, কথাটা বলবা। আচ্ছা বলো তো, ফিনালিফ্রিন কি, তোমার ফিনালিফ্রিনের কাজ কি? একজন বলো তো। অ্যাড্রেনালিনের মতন। এই তো অ্যাড্রিনালিনের মধ্যে কি বলতো, কি মতন বলো? স্যার মিওটিক্স। না, ও মতন মাইডিয়াস। বলো। মাইডিয়েটিক্স হ্যাঁ, করবেন না? সাইক্লোপ্লেজিক করবে না অতিথি। না স্যার। গুড, সে কথা বলতে চাচ্ছি যে তোমার এই, এটা হলো তোমার মাইড্রেসিস করবে অনলি। হ্যাঁ, এড্রিনালিন বা ফিনালিফ্রিন এটা অনলি তোমার মাইড্রেসিস করবে, বাট এটা কিন্তু তোমার কোনো সাইক্লোপ্লেজিক কোনো অ্যাকশন নাই। গুড, থ্যাংক ইউ, তোমরা ভালোই পড়াশোনা করছো। হ্যাঁ, আচ্ছা, তার মানে এটা আসো যে অফথালমিয়া নিওনেটেরাম, এটা তোমরা একটা স্ক্রিনশট নাও। এই কোয়েশনগুলো তোমাদের টিচাররা ধরবে, যে হোয়াট ইজ দ্য অফথালমিয়া নিওনেটেরাম, হোয়াট আর দ্য অর্গানিজম, হোয়াট আর দ্য সায়েন্স, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট, এগুলো তোমার স্যাররা ধরে, এগুলো স্ক্রিনশট নাও। তার মানে অ্যাফথালমিয়া নিওনেটেরাম এটা, এটা একটা ইনফ্লামেশন, জানো তো তোমার 30 দিনের মধ্যেই, less than 30 days, এর আগে তার এটা হবে। এনি ডিসচার্জ এন্ড ইভেন ওয়াটারিং ফ্রম আইস ইন দ্য ফার্স্ট উইক অফ লাইফ শুড অ্যারোজ সাসপেশন অফ দ্য অফথালমিয়া। তার মানে তোমার চোখ দিয়ে পানি, বাচ্চার একটা নবজাতক শিশুর, তার যদি তোমার চোখ দিয়ে পানি আসে এবং তার চোখে ডিসচার্জ হয়, তাহলে আমরা তাকে অফথালমিয়া নিওনেটেরাম হিসেবে আমরা সাসপেক্ট করতে পারি, এবং তাকে সেই হিসেবে তাকে ট্রিট করবা। তার মানে কমন অর্গানিজম কি কি আছে? সবচেয়ে কমন হচ্ছে ক্লামাইডিয়া ট্রাকোম্যাটিস, এটা মোস্ট কমন। নাইসেরিয়া গোনোরি কমন। স্টেফিলোকক্কাস ওরিয়াস, হ্যাঁ, তারপরে স্ট্রেপ্টোকক্কাস স্পেসিস, তারপরে হচ্ছে এই কয়েকটা জিনিস। তার মানে আমাদের যদি তোমার স্যাররা জিজ্ঞাসা করে যে কি কি অর্গানিজম কাজ করে, কয়েকটা অর্গানিজমের নাম বলে দিবা, একদম চোখ বন্ধ করে বলে দিবা, স্যাররা খুব খুশি হবে।
আর ট্রিটমেন্টের মধ্যে তোমাদের বইয়ে তোমরা পড়ছো যে ক্লামাইডাল ইনফেকশনের ক্ষেত্রে আমরা কি কি দেই, গোনোকক্কাল ইনফেকশন হলে আমরা কি কি দেই। হ্যাঁ, এগুলো তোমরা ডোজটা যদি পড়তে পারো খুবই ভালো হয়, তাহলে তোমার সারা খুশি হবে, বইয়ের মধ্যে আছে। অথবা নিউনোটাম উইদাউট সিস্টেমিক ডিজিজ যদি থাকে, তাহলে আমরা সেফোটেক্সিম দেই। মানে এই ডোজটা তোমরা একটু মুখস্থ করে নেবা, এই ডোজটা তোমাদের মানে দরকার। আর ডিসেমিনেটেড যদি থাকে গোনোকক্কাল ডিজিজ, তাহলে এই ডোজটা তোমরা একটু পড়ে নিবা, সারা খুশি হয়। লিউকোকোরিয়া মানে কি? লিউকোকোরিয়া মানে কি? হোয়াইট পিপলের হোয়াইট রিফ্লেক্স। পিপল এর রিফ্লেক্স। গুড গুড, থ্যাংক ইউ। তার মানে হোয়াইট পিপলের রিফ্লেক্স, এটার মেনশন দি ইটস কজ, কি কি কারণ হতে পারে, হোয়াট দ্য স্টেজ অফ দ্য রেটিনোব্লাস্টোমা, গিভ দ্য আউটলাইন অফ দ্য ট্রিটমেন্ট অফ দ্য ই স্টেজ। এই জিনিসগুলো তোমাদের টিচারও ধরবে। তাহলে লিউকোকোরিয়া হচ্ছে তুমি যেটা বলছো যে হোয়াইট রিফ্লেক্স, গুড, সুন্দর বলছো। আর কি কি কারণে হয়? কনজেনিটাল ক্যাটারাক্টের কারণে রেটিনোব্লাস্টোমা, তোমাদের বই আছে এন্ডোথর্মাটিস, পারসিস্টেন্ট ফিটাল ভাস্কুলেচার, রেটিনোপ্যাথি অফ প্রিমেচুরিটি, এই কয়েকটা কারণে তোমার লিউকোকোরিয়া হতে পারে। গুড, সুন্দর বলছো। স্টেজ অনুসারে তোমার ট্রিটমেন্ট একসাথে বলে ফেলবা যে স্টেজে কি কি, স্টেজ বি কি, স্টেজ সি কি, স্টেজ ডি, স্টেজ ই, এগুলি তোমরা একটা বলবা। যে তোমার যদি স্মল থাকে তাহলে আমরা শুধু লেজার থেরাপি দিতে পারি বা ক্রায়োথেরাপি দেই যদি স্মল থাকে। লার্জার থাকলে এটার সাথে মানে আমরা লেজার থেরাপি, ক্রায়োথেরাপির এগুলোর সাথে আমাদের সিস্টেমিক কেমোথেরাপি স্টার্ট করে দিতে হবে। অথবা এবং ইন্ট্রাআর্টেরিয়াল কেমোথেরাপি যদি বড় থাকে, যদি তোমার বড় থাকে রেটিনোব্লাস্টোমা, তাহলে আমরা এর সাথে এইগুলি যোগ করে দিতে পারি, সিস্টেমিক কেমোথেরাপি এবং ইন্ট্রাআর্টেরিয়াল কেমোথেরাপি গুলো আমরা যোগ করব। মোর অ্যাডভান্সড যদি থাকে উইদাউট বিটিএস সিডিং, বিটিএস যদি সিডিং না হয়, তাহলে আমরা এইগুলি কনসিডার করব। মানে ওই তোমার লেজার টেজার দিয়ে কোনো কাজ হবে না, তখন তোমার সিস্টেমিক এবং ইন্ট্রাআর্টেরিয়াল কেমোথেরাপি দিবা, ইন্ট্রাভিট্রিয়াল কেমোথেরাপি দিবা, যদি তোমার এটা বিটিএস এ তোমার সিডিং না হয়। আর যদি তোমার এটা ভিট্রিয়াস এর সিডিং হলো, মানে স্প্রেড করছে, তারপর অপটিক নার্ভ ইনভলভ করছে, তাহলে এই কেমোথেরাপির সাথে চোখ ইনোক্লিয়েশন করতে হবে। ইনোক্লিয়েশনের একটা তোমার ইন্ডিকেশন হচ্ছে রেটিনোব্লাস্টোমা। আর স্টেজ ই, 10 মিনিট বসো। স্টেজ ই ভেরি অ্যাডভান্স যদি হয়, যদি মেটাস্টেসিস হয়ে যায়, তাহলে আমরা ইনোক্লিয়েশনের সাথে সিস্টেমিক কেমোথেরাপি দিব। তার মানে তোমার টিচাররা কিন্তু স্টেজ বাই স্টেজ ট্রিটমেন্টটা ধরে, তোমরা একটু জাস্ট কষ্ট করে এটা একটা স্ক্রিনশট নিতে পারো। স্ক্রিনশট নিয়ে এটা তোমরা একটা, বা বইয়ে তোমাদের আছে কিনা আমি জানি না, তোমাদের এমবিবিএস এর বই যদি থাকে তাহলে তোমরা একটু পড়ে নিবা। ওকে, হোয়াট ইজ ইপিফোরা লেক্রিমেশন, এটা তোমরা সবাই জানো। হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ দ্য ইনফ্যান্টাল ডেক্রোসিস্টাইটিস, এগুলো তোমরা সবাই জানো। ইপিফোরা, ইপিফোরা তো জানো যে এটা হলো তোমার ডিফেক্ট ইন দ্য লেক্রিমাল ড্রেনেজ সিস্টেম। আর লেক্রিমেশন হচ্ছে মানে এটা হচ্ছে ওভারফ্লো, ওভার প্রোডাকশন, এটা তোমরা সবাই জানো, পড়ছো। আচ্ছা, এটার ক্ষেত্রে তোমাদের মিটিং আছে কয়টায়? কে নেবে মিটিং, কে করবে? কে কে করবে? হ্যাঁ, শরীফ আসছে? শরীফ আসছে? আচ্ছা, আমার 5 মিনিট লাগবে। আচ্ছা, তাহলে ইনফ্যান্টাল ডেক্রোসিস্টাইটিসের ক্ষেত্রে মনে করো একটা বাচ্চা তোমার কাছে চোখে পানি নিয়ে আসছে, ওয়াটারিং নিয়ে আসছে, ডিসচার্জ নিয়ে আসছে, আমাদের কাছে আসে বাচ্চাগুলি। তো এই বাচ্চাগুলির ক্ষেত্রে আমরা কি করি? এক ধরনের মেসেজ দেই। মেসেজ, এটার নাম হলো ক্রিগলার মেসেজ, নামটা বলতে পারলে খুশি হবে। আমাদের যে চোখের যে মিডিয়াল ক্যান্থাস আছে, মিডিয়াল ক্যান্থাসের মধ্যে প্রেসার দিয়ে নাকের দিকে টেনে নিয়ে আসে, এটা বলে ক্রিগলার মেসেজ। তারপর আমরা ওয়ার্ম কম্প্রেস দেই। হ্যাঁ, তারপর হচ্ছে টপিক্যাল অ্যান্টিবায়োটিক, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক। এর মধ্যে 2 বছর বা 1 বছর বা 2 বছরের মধ্যে যদি তোমার মানে এটা ইমপ্রুভ না হয়, ম্যাসাজ দেশের ইমপ্রুভ না হয়, তাহলে আমরা তাকে কি করি? লেক্রিমাল প্রবিং করি। ঠিক আছে, এই কথাটা এভাবে বলবা যে ইনফ্যান্টাল ডেক্রোসিস্টাইটিসের ক্ষেত্রে আমরা স্যার 1 বছর বা 1 বছর পর্যন্ত আমরা ম্যাসাজ দেব, এর সাথে অ্যান্টিবায়োটিক দিব। যদি তার ইমপ্রুভ না হয়, তাহলে আমরা 2 বছরের মধ্যেই তাকে আমরা প্রবিং করব, লেক্রিমাল প্রবিং। আমরা সাধারণত 2 বছর পর্যন্ত ওয়েট করি, লেক্রিমাল প্রবিং করব। আমরা একটা নিজেরই একটা মানে তোমার একটা ছিদ্র তৈরি করে দিই লেক্রিমাল অ্যাপারাটাস। যদি 2 বছর পার হয়ে গেল, 3 বছর বা 4 বছরের সময় তার চোখ দিয়ে পানি আসে, তার ডিসচার্জ আসে, তখন তার প্রবিং এর কোনো কাজ করবে না। তখন আমরা কি করব? আমরা তাকে ডিসিআর অপারেশন করে ফেলবো। ডিসিআর, ডিসিআর অপারেশন। ডিসিআর অপারেশন মানে কি? এটা হলো আমরা লেজার ডিসিআর অপারেশন করি, লেজার ডিসিআর অপারেশন। আচ্ছা, তো আমরা প্রবিং এ কি করি? যে রাপচার অফ দ্য মেমব্রেন, আমরা রাপচার করে দিই। প্রবিং এ আমাদের স্যাররা অনেক সময় প্রশ্ন করি আমরা, যে আমরা রাপচারে কি করি? আমরা তাহলে বলবা যে মেকানিক্যালি রাপচার অফ দ্য মেমব্রেন আমরা প্রবিং।
তাহলে একজন বলো তো যে আমরা কি করি, বলো, একজন বলো। আহ, 1 বছর পর্যন্ত স্যার আমরা সিগুলার মেসেজিংটা করি, হ্যাঁ, তারপর স্যার সাথে সাথে টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিই, হ্যাঁ, এর তারপর সাথে আমরা স্যার রাইট। তারপর তারপর স্যার প্রবিং করি স্যার, প্রবিং আর সিরিঞ্জিং করি। না, এভাবে বললে হবে না, এভাবে বললে হবে না। প্রবিং আমরা কখন করি? প্রবিং করি প্রবিং যখন স্যার যে 2 বছর পর্যন্ত। হ্যাঁ 2 বছর বয়স পর্যন্ত যদি তার ইমপ্রুভ না হয় তাহলে আমরা প্রবিং করবো, নাহলে কি আমরা প্রবিং করবো? না স্যার। করবো না। এরপরে তোমার মনে করো প্রবিং করার পরেও তার, বা আমরা রিপিট প্রবিং করি, প্রবিং করার পরেও তার কোনো ইমপ্রুভ করে নাই, তাহলে আমরা কি করব? লেজার ডিসিআর করব। লেজার ডিসের করবো। ডিসের করে তার দাগ হয়, আগে কনজার্ভ মানে আগে কনভেনশনাল যে সার্জারি করতো দাগ হতো। তা আমরা 5 বছরের মধ্যেই, 5 বছরের পরেই আমরা লেজার ডিসের করে ফেলবো, ঠিক আছে? এই এই জি কথাগুলো স্যার। তোমরা সুন্দর করে বলবো। তাহলে হোয়াট ইজ ড্যাক্রোসিস্টাইটিস, হোয়াট আর দ্য সাইন অফ দ্য ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস, হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট? ড্যাক্রোসিস্টাইটিসের ডেফিনেশন তোমরা সবাই জানো, যে লেকটিমাস স্যাকুলার ইনফ্লামেশন। আর ক্রনিক মানে তোমাদের সবগুলো তোমাদের বই আছে, এগুলো পড়ে নিবা যে তোমার কি কি হবে। হ্যাঁ, এগুলো তোমার বই আছে। আর ট্রিটমেন্ট হলো ডিসের অপারেশন করা। ডিসের অপারেশনে তোমার এখানে তোমার পরের, আচ্ছা তোমরা এই জিনিসটা একটু তোমরা মানে আমি তাড়াহুড়ো করে চলে আসছি যে হোয়াট ইজ ড্যাক্রোসিস্টাইটিস, এগুলো তোমরা একটু বই থেকে পড়ে নিবা, তোমাদের বইয়ে সব সুন্দর করে লেখা আছে। আর এটা আসবে যে হোয়াট ইজ ডিসিআর, হোয়াট আর দ্য বোনস কাট ইন দ্য ডিসিআর অপারেশন। একটু বলো তো কি কি আমরা বোনস কাটি ডিসিআর? 3টা বোন স্যার, ম্যাক্সিলা, ইথময়েড আর ল্যাক্রিমাল। কিভাবে বলবা? মানে ফ্রন্টাল প্রসেস অফ দ্য মেক্সিলা, লেক্রিমাল বোন এন্ড পার্ট অফ দ্য ইথময়েড বোন, এভাবে বলবা। মানে ফ্রন্টাল প্রসেস, এটা তো মেক্সিলা তো বিশাল বড়, তাই না? বলবা জি স্যার। ফ্রন্টাল প্রসেস অফ দ্য মেক্সিলা, লেক্রিমাল বোন এন্ড পার্ট অফ দ্য ইথময়েড বোন, এই কথাটা বলবা। তাই আমরা এই কয়েকটা বোন কাটি। আর ডিসের ডেফিনেশন তো তোমাদের বইয়ে সুন্দর করে আছে, এটা একটা একটা মানে কি বলবো, একটা ব্রিজ তৈরি করে দিচ্ছে, তোমরা সবাই জানো। আচ্ছা, পার অপারেটিভ কমপ্লিকেশন কি কি আছে? এই যে হ্যামোরেজ, ওপেনিং অফ দ্য ইথমাট সাইনাস, এগুলো তোমরা তোমাদের বই আছে, এগুলো তোমাদের প্রশ্ন ধরবে স্যাররা, যে মানে কি কি আছে কমপ্লিকেশন অফ দ্য ডিসিআর সার্জারি, তোমরা একটু পড়ে নিবা। এটাও তোমরা সবাই জানো, হোয়াট আর দ্য ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন অফ দ্য, এগুলো তোমরা সব জানো না? সব বইয়ের মধ্যে আছে না? আছে না এগুলি? জি স্যার। হ্যাঁ আছে, এগুলো তোমরা অমিত একটু বই থেকে পড়ে নিবা। মানে ইন্ডিকেশন কি কি আছে, এই যে কন্ট্রা ইন্ডিকেশন কি কি আছে, হ্যাঁ মানে ডিসিআর সার্জারি ক্ষেত্রে ইন্ডিকেশন কন্ট্রা ইন্ডিকেশন গুলো তোমরা একটু পড়ে নিবা। আর পোস্ট অপারেটিভ কি কি কমপ্লিকেশন হয়, আর্লিতে কি কি হবে, হ্যাঁ মানে লেটে কি কি হবে, তোমরা সব তোমাদের বই থেকে লিখছি, বইয়ের মধ্যে সবই আছে। পোস্ট অপারেটিভ কি কি কমপ্লিকেশন ডিসিআর সার্জারিতে হয়। আর এক্সটেন্সিভ ইন্টেন্সিভ মাসল, এক্সটেন্সিভ মাসল কি কি আছে বলো তো, একজন বলো তো। রেকটাস মাসল আর অবলিক মাসল। আচ্ছা, আর ইন্টেন্সিভ? আচ্ছা, অমিত ছাড়া অন্যরা কেউ কিছু বলতে বলছো না কেন? খালি অমিত, স্প্রিংফিল্ড পিউপিলি, ডাইলেটর পিউপিলি। হাবিব বলছো। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এই যে কয়েকটা বলবা, ইন্টেন্সিভ মাসল, সিলারি, স্প্রিংটেবিল, তোমরা সব বলছো। তার মানে এক্সটেন্সিভ মাসলে নার্ভ সাপ্লাই ধরবে, যে কি কি এক্সটেন্সিভ মাসলের নার্ভ সাপ্লাই বা ইন্টেন্সিভ মাসলের নার্ভ সাপ্লাই। তোমরা সবাই জানো, জানো যে ওকুলোমোটর নার্ভ সাপ্লাই সবগুলো এক্সটেন্সিভ মাসলে দেয়, এক্সেপ্ট হলো সুপিরিয়র অবলিক SO4, SO4 মানে ট্রোক্লিয়ার। আর LR6, LR6 মানে লেটারাল ল্যাক্টাস হলো অ্যাবডোসেন্স। এগুলো তোমরা সবাই পড়ছো, আমরা এইভাবেই পড়তাম। আর ইন্টেন্সিভ মাসলে মিটিং আসছে, মিশরি আসছে। আচ্ছা, আমার শেষ, বেশিক্ষণ লাগবে না। তাহলে সিলিয়ারি মাসল আর স্ফিংটার পিপলি মাসল সাপ্লাই দিচ্ছে ওকুলোমোটর নার্ভ। আর ডাইলেটর পিপলি আমি বলছিলাম যে একটা সিম্পেথিক নার্ভাস সিস্টেম দিবে, লং সিলিয়ারি নার্ভ। লং সিলিয়ারি না কার ব্রাঞ্চ, অফথালমিক ডিভিশন অফ দ্য ট্রাইজিমাল নার্ভ। তার মানে ডাইলেটর পিপলি দিচ্ছে লং সিলিয়ারি নার্ভ, বলবা যে এটা একটা সিম্পেথিক, আর বাকি দুইগুলো হলো প্যারাসিম্পেথিক। তাহলে এটা হলো সিম্পেথিক, ডাইলেটর পিপল হচ্ছে সিম্পেথিক নার্ভাস সিস্টেম, লং সিলিয়ারি নার্ভ সাপ্লাই দিবে। এটা ব্রাঞ্চ হচ্ছে কার, অফথালমিক ডিভিশন অফ দ্য ট্রাইজিমাল নার্ভের। ওকে। আর মাইডিয়াটিক্স আমরা কি কি ইউজ করি তোমরা সবাই জানো, যে এড্রিনার্জিক কি কি, তারপরে অ্যান্টি মাস্কুলিন ইফেক্ট কি কি আছে, মেডিকেশন, এগুলো তোমরা সবাই জানো। মাইডিয়াটিক্স এর ডেফিনেশন, মাইডিয়াটিক্স কি কি ইউজ করি সেগুলো তোমরা জানো। আর ডিফারেন্ট টোসিস, প্রপটোসিস, এগুলো তোমরা সবাই জানো। তারপরে আমি জাস্ট কোয়েশনগুলো তোমাদের, তোমরা স্ক্রিনশট নেওয়ার জন্য আমি দিছি, যে ডিফারেন্ট টোসিস, হোয়াট আর দ্য কমন কজেস অফ দ্য টোসিস, হোয়াট আর দ্য ট্রিটমেন্ট, এগুলো তোমরা সবাই জানো। যে টোসিস কি কি জিনিস, নিউরোজেনিক টোসিস, মায়োজেনিক টোসিস, অ্যাপোনেউরোটিক টোসিস, মেকানিক্যাল টোসিস, এগুলো দু একটা উদাহরণ দিবা।
একটু রিডিং দিবা তোমরা। তারপরে যে ট্রিটমেন্ট অফ টোসিস, মাইল্ডের ক্ষেত্রে আমরা কোনো সার্জারি করি না, এই টোসিস ক্লাস দেই, হ্যাঁ, বা আইলিডের এক্সারসাইজ করি দিচ্ছি, বা বটাস ইনজেকশন দেই। আর সিভিয়ারের ক্ষেত্রে আমরা এই অপারেশনগুলির নাম দিয়ে একটা নাম বলবা, যে লিভেটর রিসেকশন করতে পারি, ফ্রন্টালিস মাসল স্লিং অপারেশন, এগুলি করি। মানে সিভিয়ার কেসের ক্ষেত্রে আমরা সার্জারি করি টোসিসের, এগুলি সারা ধরে। তারপরে এলো প্রপটোসিস, হোয়াট ইজ দ্য প্রপটোসিস, হোয়াট আর দ্য কজেস অফ দ্য ইউনিলেটারাল বাইলেটারাল প্রপটোসিস, এগুলো তোমার বই থেকে আছে। প্রপটোসিস, আচ্ছা, প্রপটোসিস আর এক্সোথ্যালামাস মধ্যে কোনো পার্থক্য আছে? আছে কোনো পার্থক্য আছে? প্রপটোসিস এবং এক্সোথ্যালামাসের মধ্যে কোনো পার্থক্য আছে? না স্যার। নাই। এটা আমাদের চোখের প্রপটোসিস যে কোনো জায়গায় হতে পারে, মনে করো যে কোনো জায়গায় তোমার বালজিং হতে পারে, কিন্তু আমাদের চোখের ক্ষেত্রে যখন হবে বালজিংটা তখন নাম হবে এক্সোথ্যালামাস, কোনো পার্থক্য নাই। আর বা থাইরয়েড আই ডিজিজ কিন্তু তোমার বাইল্যাটারাল হতে পারে, মানে ইউনিল্যাটারাল হতে পারে। ইউনিল্যাটারাল কয়টা উদাহরণ দেবা? এই কয়েকটা। আর বাইল্যাটারালের কয়টা উদাহরণ দেবা? এটা হলো ইউনিল্যাটারাল উদাহরণ, ইউনিল্যাটারাল। হ্যাঁ, কয়েকটা তোমরা একটু দেখে নিও, বইয়ের মধ্যে আছে। আর বাইল্যাটারাল হচ্ছে যেগুলি বইয়ের মধ্যে আছে, একটু দেখে নিবা, যে কজেস অফ দ্য বাইল্যাটারাল প্রপটোসিস, এগুলো তোমাদের টিচাররা ধরবে। ইনুক্লিয়েশন আর ইভিসিরেশনের মধ্যে পার্থক্য কি? এটা তোমাদের বই আছে, তোমাদের বই থেকে আমি লিখে নিয়েছি, যে তোমার ইনুক্লিয়েশনটা হচ্ছে যে সার্জিক্যাল প্রসিডিউর ইনভলভিং দ্য রিমুভাল অফ দ্য এন্টায়ার আইবল ফ্রম অরবিট এলং উইথ দ্য অপটিক নার্ভ সহ, মানে পার্ট অফ অথবা ফুল অপটিক নার্ভ ইনুক্লিয়েশন। হ্যাঁ, ইন্ডিকেশন অফ এটা ইনুক্লিয়েশনটা কি কি, অ্যাবসলিউট ইন্ডিকেশন এগুলি বলবা, যে তোমার জীবনের ক্ষেত্রে রিস্ক হচ্ছে, অথবা তোমার ভীষণের রিস্ক, রেটিনোব্লাস্টোম হতে পারে, মেলিগনেন্ট মেলানোমা হতে পারে, সিভিয়ারলি ট্রমাটাইজড, হ্যাঁ, বা তার কোনো রাইট নাই, সিম্প্যাথিক অপথলমাইটিস ডেভেলপ করে গেছে, এইসব ক্ষেত্রে আমরা ইনুক্লিয়েশন করি। এটা হলো অ্যাবসলিউট। আর রিলেটিভের মধ্যে হচ্ছে পেইনফুল ব্লাইন্ড আই। আমরা ইনুক্লিয়েশন কখনো প্যানঅপথলমাটিসের ক্ষেত্রে করি না, করি? প্যানঅপথলমাটিসের ক্ষেত্রে কি ইনুক্লিয়েশন করি? না স্যার। না স্যার, ওখানে এবিসি ক্রিয়েশন করি। আচ্ছা, এটা ইভিসিলেশন করি। প্যানঅপথলমাটিসের ক্ষেত্রে ইনুক্লিয়েশন করলে কি হবে? মেনিনজাইটিস ইনফেকশন ছড়ায় যায়। অর্থাৎ তার মানে এই অপটিক নার্ভের মাধ্যমে এটা তোমার ছড়ায়া মেনিনজাইটিস হবে। কে বলছো এই কথাটা? কে বলছো? অমিত বলছে স্যার। অমিত, আচ্ছা, অমিত, হাবিব, তোমরা এই কথা বলতেছো, গুড, খুব খুশি হলাম। তা তোমার মেনিনজাইটিস হতে পারে, সো এটা হাই রিস্ক ফর লাইফ, সো এগুলো হতে পারে। তার ইনোক্লেশনে তোমার এই যে এই কয়টা যে কয়টা দেখা যাচ্ছে, এই কয়টা তোমরা বলতে বলে সারা খুব খুশি হবে। তো এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তোমরা জানো যে প্যানাথলমাটিস হতে পারে, তারপর এক্সঅপথলমা, বানানটা ভুল করছি, এক্সপালসিভ হেমোরেজ হবে, এক্সপালসিভ, এটা হলো এক্সপালসিভ, এক্সপালসিভ হেমোরেজ। তার মানে ইভিসিরেশন এইগুলি ক্ষেত্রে হতে পারে। আর ইভিসিরেশনের, আচ্ছা, আমি একটু আরেকটা স্লাইড করলে ভালো হতো, সেটা হলো পোস্টার সেগমেন্ট। তোমরা ডায়াবেটিক মেকুলার ইডেমা ট্রিটমেন্ট বা এটা ইনভেস্টিগেশন কি তোমরা কি জানো, যে ডায়াবেটিক? আচ্ছা, একজন বলো তো, এনপিটিআর এর হলমার্ক কি? এনপিটিআর এর এনপিটিআর এর হলমার্ক কি বলতে পারবা? এনপিটিআর এর হলমার্ক বলো একজন। আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে কেন? 45 জনের মধ্যে এখন 39, 38, সবাই চলে যাচ্ছে, মানে বোরিং হয়ে গেছে না? আচ্ছা, সিফাত বলো, সিফাত। মাইক্রো অ্যানিউরিজম। সাজিদ বলছো? মাইক্রো অ্যানিউরিজম, গুড। সাজিদ, তাহলে এতক্ষণ পরে সাজিদ আওয়াজ দিছে, হ্যাঁ, সাজিদ বলছিলাম। আচ্ছা, গুড। তার মানে এনপিডিআর এর ক্ষেত্রে হলমার্ক হচ্ছে মাইক্রো অ্যানিউরিজম। মাইক্রো অ্যানিউরিজম থেকে তোমার রেটিনাল ইডেমা হতে পারে, রিটিনাল হেমোরেজ হতে পারে, হ্যাঁ, এক্সুডেশন হতে পারে, এগুলো হলো তোমার মানে এনপিডিআর এর সাইন। আর পিডিআর এর হলমার্ক কি বলো তো? আরেকজন বলো, পিডিআর এর হলমার্ক কি? নিউরোভাস্কুলারাইজেশন। নিওভাস্কুলারাইজেশন কটনুল। না, কটনল স্পট হচ্ছে তোমার, এগুলো হতে পারে সাইন, এগুলো তোমার ইডেমা থেকে বা নেক্রোসিস থেকে তোমার কটনল স্পট হয়। হ্যাঁ, এটা সাইনের ক্ষেত্রে বলবো, বাট পিডিআর এর ক্ষেত্রে হলমার্ক হচ্ছে নিও বেসেল, নতুন নতুন বেসেল হবে পিডিআর এর ক্ষেত্রে। সো এই ইডেমার জন্য মেকুলার যে মেকুলার ইডেমার ম্যানেজমেন্টটা তোমার আসতে পারে। আমি এটা স্লাইডটা করি নাই, তোমরা একটু পড়ে নিবা। মেকুলার ইডেমার ম্যানেজমেন্ট, মেকুলার ইডেমার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা বিভিন্ন ধরনের আছে।
তোমরা বলবা যে আমরা ইনভেস্টিগেশন করব। কি ইনভেস্টিগেশন করব? একটা হলো ওসিটি মেকুলা করব, তারপর কালার ফান্ডাস করব, তারপর হলো তোমার এনজিওগ্রাম করব, এফএফএ, ফান্ডাস ফ্লোরোসেন্স এনজিওগ্রাম। আমরা ওসিটি করে দেখব যে মেকুলার থিকনেস যদি বেশি হয়, মোর দেন টু টু মানে 250 মাইক্রন, আমরা 250 মাইক্রনের চেয়ে বেশি যদি হয়, তাহলে আমরা কি করব? এনটি বিজিএফ ইনজেকশন দিব। এনটি ভিইজিএফ, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, ভিইজিএফ, আমরা এনটি বিজিএফ ইনজেকশন দেব। যদি না কমে, তাহলে আমরা কি করব? এনটি বিজিএফ চেঞ্জ করব, বিভিন্ন ধরনের এনটি বিজিএফ আছে, চেঞ্জ করব। আর যদি তোমার মেকুলোপ্যাথি মানে ইস্কিমিয়া ডেভেলপ করে, যদি রেটিনাল ইস্কিমিয়া ডেভেলপ করে, তাহলে আমরা কি করব? আমরা তাহলে তাকে লেজার দেব, পিআরপি, প্যান রেটিনাল ফটোকগুলেশন, পিআরপি দেব। বা পিডের ক্ষেত্রে যদি আমরা বলি কি ট্রিটমেন্ট দিবা, ইনজেকশন দিব, প্লাস হচ্ছে পিআরপি করব, প্যান রেটিনাল ফটোকগুলেশন করব। তারপরে যদি তোমার কমপ্লিকেশন নিয়ে আসে, তাহলে আমরা সার্জারি করব। ভিট্রিয়াস হ্যামারেজ হলে আমরা মানে ভিট্রেক্টমি করব, মানে এক্সপ্লোরেশন অফ দ্য হ্যামারেজ, এইগুলি। আর কি হতে পারে? রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে। এই রেটিনাল ডিটাচমেন্ট কি হতে পারে? একটা হলো তোমার ট্রাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে, আর একটা হলো তোমার কি বলে রেগমাটোজেনাস রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে। সো তোমরা এই কয়েকটা কথা যদি বলতে পারো, আল্লাহর রহমতে ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করবা। বেস্ট অফ লাক তোমাদের সবার জন্য। অনেকক্ষণ তোমরা আমার কথা শুনছো, এই জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। যদি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করো, তোমরা সাথে সাথে আমাকে ইনফর্ম করবা। তবে আমি আশা করবো যে কোয়েশ্চেনগুলি তোমাদেরকে দিছি, আমি চেষ্টা করবো এই কোয়েশ্চেনগুলি থেকে তোমাকে প্রশ্ন করতে পরীক্ষার হলে। তাহলে তোমরা ইনশাল্লাহ সবাই ভালো থাকো। ঈদে খুব সাবধানে থাকবা। গরুর মাংস বেশি না খেতে চেষ্টা করবা। মাংস আর মানে এখন করোনা বেড়ে গেছে, খুব সাবধানে চলাফেরা করো। সুস্থ থাকতে হবে। প্রচুর প্রোটিন প্রোটিন এবং মানে নিউট্রিশন জাতীয় খাবারগুলি খাও বেশি, ফ্রুটস খাও বেশি, ফ্লুইড খাও বেশি। তোমরা সবাই ভালো থাকো। বেস্ট অফ লাক। ইনশাল্লাহ আশা করি তোমরা সবাই ভালো করবা। দেখা হবে ইনশাল্লাহ 21 তারিখ।